হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছি আমি, তোমাদের হামিম ভাইয়া। ইনশাল্লাহ আমরা কয়েক মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করব। সবাই এসে যুক্ত হয়ে যাও, আমি সেটআপটা ঠিক করে নিচ্ছি। মাঝে মধ্যে ভাবি বাসা থেকে ক্লাস নেওয়াটা নিতান্তই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ সব সেট আপ করা লাগে। কিন্তু নিজ গৃহ সবসময়ই শান্তির, নিজ গৃহ ভালোবাসার। আজকে ইনশাল্লাহ আমরা সমন্বয় নিয়ন্ত্রণের বেশ খানিকটুকু ইনশাল্লাহ পড়বো। ক্যামেরা একটু কাঁপতেছে মনে হয়, এখন ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। So, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছে আমি, তোমাদের হামিম ভাইয়া, এবং ইনশাল্লাহ আমরা সমন্বয় নিয়ন্ত্রণের বেশ দূর ইনশাল্লাহ আজকে আগাবো। তোমাদের সাথে পথ চলা আমাদের অনেকদিন আগের, এবং ইনশাল্লাহ গুটি গুটি পায়ে আমরা এই অধ্যায় একদম লাস্টে চলে আসছি। তো ইনশাল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো সময়ের সাপেক্ষে আমরা ধাপে ধাপে আসলে অনেক কিছু শেষ করেছি। আমরা ধাপে ধাপে অধ্যায় 8-এ চলে আসছি। অধ্যায় 11 আমাদের অলরেডি শেষ। তো ইনশাল্লাহ আমরা খুব ভালো করে ইনশাল্লাহ আমাদের টেস্ট পরীক্ষার অনেক অনেক আগেই আমাদের সিলেবাসটুকু শেষ করতে পারছি। ইট ইজ আ ভেরি গুড থিং ফর অল অফ আস। ওকে, আচ্ছা ইনশাল্লাহ। তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ভাইয়ার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমাদের সাথে আছি আমি। হ্যালো, তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা? বোর্ড ইজ ক্লিয়ার, আমাদের কথা সব ওকে কিনা একটু জানাও ইনশাল্লাহ। তো আমরা আজকে আছি পর্ব 8 নম্বরে। 8 নম্বর পর্বে আমরা ইনশাল্লাহ আছি, এবং গতকালকে তোমাদেরকে ভাইয়া কানের একদম প্রত্যেকটা অর্গান, মানে প্রত্যেকটা পার্ট আমি দেখাইছিলাম। বলছিলাম ইনশাল্লাহ আজকে একটু ডিটেলস এগুলো আলোচনা করব, কারণ প্রথম দিনেই আমি যদি একদম দেখায় ডাইরেক্ট কিছু করাই, সব প্রত্যেকটা পার্টের আমি অ্যানালাইসিস করি, তখন দেখা যাবে ওয়ার্ডগুলো যেহেতু নতুন, তোমার সেগুলো গ্র্যাব করতে, ক্যাপচার করতে সময় লাগবে, কষ্ট হবে। সেজন্য ইনশাল্লাহ আমি ধাপে ধাপে এই অধ্যায়টা শেষ করতেছি, পুরো অন্য প্যাটার্নে আসলে বলা চলে। এবং প্রথম দিনে আমি তোমাকে কানের প্রত্যেকটা পার্ট চিনাইছি, যে এটাকে এটা বলে, ওইটাকে এটা বলে। ওকে, এখন ইনশাল্লাহ আমি তোমাকে সেই পার্টগুলোর ডিপে যতটুকু লাগবে সেগুলো ইনশাল্লাহ পড়াবো, এবং একই সাথে পড়াবো কিভাবে আসলে আমাদের কানের আমাদের কথা শুনি, সেই কথা শোনার পার্টটা কিভাবে মেনটেইন হয়, কিভাবে আমরা কথা শুনতে পারি, এবং একই সাথে কিভাবে আমাদের ভারসাম্য রক্ষা হয়। ইউট্রিকুলাস এবং সেকুলাস, যারা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, ওরা কিভাবে কাজ করে। পরীক্ষায় যখন আসবে আমাকে নিশ্চয়ই লিখতে হবে পরীক্ষা খাতায়। তো পরীক্ষার খাতায় আমি কিভাবে লিখবো ওই স্টাইলে আমি তোমাকে পড়াবো। ঠিক আছে, আমি যেভাবে ফ্লোচার্ট আকারে পড়াবো ওইভাবেই তুমি ইনশাল্লাহ লিখবা, এবং ওইভাবে লিখলেই তুমি ভালো মার্কস পাবা, পড়াটাও অনেকদিন মনেও থাকবে। গদ বাঁধা লাইন পড়বো না, আমরা ফ্লোচার্ট আকারে ইনশাল্লাহ পড়বো। ওকে, তো সবাই ভাইয়ের সাথে যুক্ত হও। ওকে, সবাই ক্লিয়ার কিনা? ওকে ইনশাল্লাহ, ভাই শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আগাচ্ছি। লেটস স্টার্ট। আমরা এইখানে সবই পড়ছি, আমরা কানের অংশগুলো একটু আগে দেখবো, যে কানের প্রত্যেকটা পার্ট কি আছে, তারপর ইনশাল্লাহ আমরা ভিতরে যাবো। তাহলে ভাইয়াকে আগে তোমরা একটু দেখি উত্তর করো। আমি যদি বলি যে বলো তো আমার কানের এই যে বাইরের অংশটা, একদম বাইরের অংশটা, এটা কি দিয়ে তৈরি হয়? কে বলতে পারবা? কানের একদম বাইরের যে অংশটা সেটা কি দিয়ে তৈরি হয়? কানের একদম বাইরের অংশটা কি দিয়ে তৈরি হয়? কি বলতে পারবা? কানের একদম বাইরের অংশটা কি দিয়ে তৈরি হয়? ওকে, বলো দেখি। কানের একদম বাইরের অংশটা কি দিয়ে তৈরি হয় ভাই, মনে আছে? কানের এই বাইরের অংশটার নাম হচ্ছে পিনা। এটা তৈরি হয় তরুণাস্থি দিয়ে, তাই না? এটা কি দিয়ে তৈরি হয়? তরুণাস্থি দিয়ে। ওকে, ভিতরে এই যে গর্তটা ছিল এর নাম ছিল কর্ণকুহর। এর নাম ছিল কর্ণকুহর, বা এটাকে ইংলিশে বলা হয় এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এরা ওকে, অডিটরি মিয়েটাস, কর্ণকুহর। তাহলে ভাই খেয়াল করে দেখো, এই যে কানের এই ভিতরে কর্ণকুহর আছে, খুবই মজার বিষয় হচ্ছে তুমি জানো যে এখানে কিন্তু প্রায় সময় কানের ময়লা হয় না, আমরা বলি কানের ময়লা, কানের খইল বলে অনেকে, তাই না?
এখানে আসলে কেন ময়লা হয় বা এটা আসলে আসে কোত্থেকে? তার মানে নিশ্চয়ই এখানে এমন কিছু গ্রন্থি আছে যাদের থেকে রস বের হয়, যে রসটা বের হয়ে ময়লা জমে, ময়লার মতো করে কানে খৈল হিসেবে জমা হয়, ঠিক আছে? এই যে গ্রন্থিগুলো এখানে আছে, এই গ্রন্থিগুলোর নাম কি ভাই? খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। এই গ্রন্থিগুলোর নাম হচ্ছে সেরোমিনাস গ্রন্থি, বা অনেকে সিরোমেন বলে। সেরোমিনাস বা সিরোমিনাস যেভাবে লেখা, আসলে তোমাদের বইয়ে অনেক রকম লিখছে। সিরোমিনাস গ্রন্থি, তোমাদের বইয়ে কি সেরোমিনাস লেখা আছে? যে সেরোমিনের কথা আপনি বললেন, এটা কি পুরোটা তরুণাস্থি দিয়ে তৈরি হয়, নাকি এটা অস্থি দিয়ে তৈরি হয়? দেখো, খুবই মজার একটা কানেকশন হচ্ছে এখানে। দেখো ভাইয়া, এইখানে এই যে অংশটা, এটা দেখো এক পাশে তরুণাস্থির সাথে কানেকশন আছে, আমার ভিতরের দিকে টিম্পেনিক পর্দার সাথে এখানে অস্থির কানেকশন আছে। অস্থি এবং তরুণাস্থির মাঝখানে পড়ে গেছে এটা, ঠিক কিনা? অস্থি এবং তরুণাস্থির ঠিক মাঝখানে পড়ে গেছে। এটা কিছু অংশ দেখা গেছে তরুণাস্থির সাথে কানেকশন, কিছু অংশ আবার অস্থির সাথে কানেকশন। এবং মজার বিষয় হলো ভাই, উপরে এটা কিন্তু হাড্ডি, এটা কিন্তু হাড্ডি, এগুলো কিন্তু অস্থি। তার মানে বুঝতে পারছো, উপরে নিচে একটা অংশে, এই দেখো মাঝখানে যদি আমি ভাগ করি, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, ধরো ভাগ করলাম, মাঝখানে ভাগ করলাম, তাহলে এই মাঝখানের এই ভাগের এই পাশ দেখো, উপরে হচ্ছে অস্থি, এগুলো হচ্ছে অস্থি, এগুলো কি অস্থি, আর এই পাশে এগুলো হচ্ছে তরুণাস্থি। তার মানে এইটার দুইটা অংশ আছে। একটা অংশ মানে বাইরের এই পার্টটাতে তরুণাস্থি আছে, এবং ভিতরের এই পার্টটা, যে পার্টটা উপরে নিচে অস্থি, সো এটা অবশ্যই অস্থি দিয়ে তৈরি হয়। তো এটা খেয়াল রাখতে হবে, এটার এই পাশে বাইরের অংশটা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি হয়, আর ভিতরের অংশটা তৈরি হয় কি দিয়ে? অস্থি দিয়ে। তাহলে ভাই খেয়াল করে দেখো, আমরা বলতে পারি আমরা বলতে পারি এটার বাহিরের এক তৃতীয়াংশ, 3/1 ভাগ, বাহিরের এক তৃতীয়াংশ হচ্ছে, 3/1 ভাগ হচ্ছে তরুণাস্থি নির্মিত, কার্টিলেজ, কার্টিলেজিনাস, তরুণাস্থি নির্মিত। আর ভিতরের ভিতরের বাকি 3/2 ভাগ, ভিতরের বাকি 3/2 ভাগ হচ্ছে ভাইজান অস্থি নির্মিত। এটা এখানকার খুবই ইম্পর্টেন্ট। বলতে পারো ভাইয়া, আপনি এগুলো কি আপনি বেছে বেছে পড়াচ্ছেন? উত্তর হচ্ছে এক্স্যাক্টলি, আমি বেছে বেছে পড়াচ্ছি, যেগুলো আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমার খুবই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আরেকটা, বুঝা গেছে? এই যে খুবই ইম্পর্টেন্ট গুলোর মধ্যে একটা। ওকে, এই মার্ক করে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। যে বাইরের 3/1 ভাগ হচ্ছে তরুণাস্থি, আর ভিতরে 2/3 হচ্ছে অস্থি। এবং একই সাথে বলছি কর্ণকুহরে কি বললাম, কর্ণকুহরের ভিতরে কি থাকে? এই ধরনের বিভিন্ন সেরোমিনাস গ্রন্থি থাকে। আরে এই অবস্থা কেন, সরি, এই ধরনের বিভিন্ন সেরোমিনাস গ্রন্থি থাকে। দেখ, পন্ডিতি করতে গেছিলাম, সমস্যা নেই, আমার এটাই ভালো। ওকে, তাহলে সেরোমিনাস গ্রন্থি থাকে, যা থেকে সেরোমেন বা খৈল নিঃসরণ হয়। ক্লিয়ার? কর্ণকুহরে আমার আর কিছু দরকার নাই। এর মধ্যে ভিতর দিয়ে নর্মালি শব্দ যাবে, এটাতে তোমার আর বাইরে কিছু নাই। এবং কোনো ময়লা টলা যদি ঢুকতে লাগে, কানের এই পয়েন্টে কিন্তু দেখো একটা বাঁকা আছে, তাই না? এরকম বাঁকা। প্রশ্ন হচ্ছে বাঁকা কেন? কারণ যদি এটা সোজা হইতো, তাহলে যে কোনো ময়লা ভিতরে, ধরো উপর কানের মধ্যে এসে পড়ছে, এটা একদম ডিরেক্ট চলে যেত ভিতরে। কিন্তু আল্লাহ কি সুন্দর ব্যালেন্স করে দিছে, এটা বাঁকা করে দিছে, যেন কিছু জিনিস পড়ছে ঢুকে এদিকে আটকে যাবে, এ কোনায় গিয়ে বাড়ি খেয়ে যায়। আর তুমি যদি কিছু ইচ্ছা করে গুঁতো দাও, তাহলে তো ঢুকবেই। কিন্তু নর্মালি দেখো ময়লা টলা এই কানের ভিতরে একটা পয়েন্টে গিয়ে আটকে যায়, একটু ভিতর দিকে বাঁকা হয়ে গেছে, এই জন্য তুমি লাইট মারলে সরাসরি তুমি টিম্পেনিক পর্দাটা একদম খারাপ হয়ে দেখবা না। আরো জোর মানে কানটাকে আরো প্রসারিত করতে হবে, একদম ওই বরাবর যাইতে হবে, তখন তুমি টিম্পেনিক পর্দা দেখার সুযোগ তৈরি হবে। বাট আমরা সাধারণত টিম্পেনিক পর্দা সরাসরি দেখাটাও কঠিন, আমরা মেশিন দিয়ে দেখি। তো এই হচ্ছে ভাই সিস্টেম, এই হচ্ছে আমাদের কর্ণকুহর শেষ। আমরা ছেলে এখন পড়বো টিম্পেনিক পর্দা। তোমাদেরকে টিম্পেনিক পর্দার মধ্যে বলছিলাম, টিম্পেনোপ্লাস্টি, এটা অনেক বড় পড়া। কিন্তু কানের পর্দা দেখি, আমাদেরকে কে বলতে পারবা কানের পর্দার সাথে কোন অস্থি লাগানো থাকে? কে বলতে পারবা? এটা ডিস্টার্ব করছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ঠিক আছে, দেখো নেটওয়ার্ক আমি ওকে করে দিছি, এখন দেখো ঠিক আছে কিনা। সিগন্যাল মাঝখানে চলে গেছিল, আমি ঠিক করে দিছি, সবাই একটু দেখো, ভাইকে বলো ঠিক আছে কিনা। এখন ঠিক আছে ভাইয়া? ভাইজান ঠিক আছে এখন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি তো ভালো আছি। এখন ঠিক আছে কিনা ভাইকে জানো, এখন নেটওয়ার্ক ঠিক আছে কিনা ভাইকে জানো।
ঠিক আছে না অঞ্জন? ওকে। সো কানের সাথে এখানে লাগানো থাকে মূলত মেলিয়াস। কি লাগানো থাকে? মেলিয়াস। ভেরি ইম্পর্টেন্ট। কানের এই পর্দার সাথে মূলত লাগানো থাকে কোন অস্থিটা? নাম হচ্ছে মেলিয়াস। আচ্ছা, ভেরি গুড। কানের পর্দার সাথে লাগানো থাকে মেলিয়াস। তোমরা এটা পড়ছো মানে, তার মানে এটা বলতে পারছো মানে তুমি এটা মোটামুটি পড়ছো। তাহলে ভাই দেখো, টিম্পেনিক পর্দা বা কানের এই যে পর্দা, এটা একটু অন্যরকম আকৃতির। আকৃতিটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া মনে রাখবা, এটা বাহিরের দিক থেকে অবতল। এটা বাহিরে অবতল। বাহিরে এটা কেমন? অবতল। অবতল মানে বুঝো, একটু ভিতর দিকে চাইপা আছে এরকম। বাইরে হচ্ছে অবতল, এই অবতল। আর ভিতরের পার্টটা হচ্ছে উত্তল। তো আমরা এটা কিভাবে মনে রাখি জানো? ভিউ দিয়ে, ভিউ। ভিতরে হচ্ছে উত্তল, এটা উঁচাই। ভিতরের পার্টটা কি? আমি উঁচা না? আমি ভিতর থেকে দেখলে কি দেখবো? উঁচা দেখবো, রাইট? এপাশ থেকে দেখলে উত্তল, এপাশ থেকে দেখলে অবতল, রাইট? সো এটাকে আমরা মনে রাখি এভাবে, ভিউ দিয়ে, ভিউ। ভিউ মানে ভিতরে উত্তল। তো কিভাবে মনে রাখি কানের পর্দা কেমন? ভিউ, ভিউ মানে ভিতরে উত্তল। ভিউ মানে ভিতরে উত্তল। তাহলে কানের পর্দাটা কেমন থাকে? টিম্পেনিক পর্দা থাকে, ভিউ, ভিতরে উত্তল। এবং মজার বিষয় হচ্ছে, তোমাকে বলছি কানের পর্দার সাথে কোন অস্থি লাগানো থাকে? উত্তর হচ্ছে মেলিয়াস। কানের পর্দার সাথে লাগানো থাকে মেলিয়াস। তো উত্তর হচ্ছে, ভাই প্রশ্ন হচ্ছে যে কানের পর্দা আসলে কিভাবে শব্দ পরিবহন করে? কানের পর্দার মধ্যে শব্দটা গিয়ে কম্পন তৈরি করে, কাঁপে। তোমরা জানো কম্পনের ফলে কিন্তু শব্দ তৈরি হয় এবং শব্দ প্রবাহিত হয়। তাহলে কানের পর্দায়, টিম্পেনিক পর্দায় শব্দ কম্পন তৈরি করে। কি তৈরি করে? তাহলে কানের পর্দায় শব্দটা কম্পন তৈরি করে এবং এই কম্পন তৈরি করার মাধ্যমেই শব্দটা প্রবাহিত হয়। ভেরি ইম্পর্টেন্ট। কানের পর্দায় শব্দ কি তৈরি করে? কম্পন তৈরি করে এবং কেঁপে উঠে, কেঁপে ওঠার মাধ্যমে শব্দ ভিতর দিকে যায়। ঠিক আছে, আর কেমন কিছু পড়ার নাই। আচ্ছা, ভেরি গুড, ইনশাল্লাহ পড়াইছি। এবার আসি ভাই, দেখো মধ্যকর্ণে আমি তোমাকে একটা জিনিস পড়াইছিলাম, এটা একটু ভালো করে তাকাও। বলছিলাম মনে আছে? এই টিউবটার কথা মনে আছে? মধ্যকর্ণের সাথে তোমার গলবিলের কানেকশন করছে, রাইট? এই টিউবটার নাম কি ছিল? ইউস্টেশিয়ান টিউব। তোমাদেরকে মনে আছে ভাইয়া? টিউবটার নাম ছিল ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব। প্রশ্ন হচ্ছে, এই টিউবের কাজ কি? ইউস্টেশিয়ান নালীর কাজ কি? খেয়াল করো ভাইয়া, ইউস্টেশিয়ান নালীর কাজ হচ্ছে খুবই ইজি। ওর কাজ হচ্ছে জাস্ট ধরো হুট করে বাতাস বেশি ঢুকছে, এটা মোটামুটি ব্যালেন্স হয়ে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে, রিল্যাক্স, ঝামেলা নাই, কেন পর্দা ফাটে না। যখন এটার মধ্যে অবস্ট্রাকশন থাকে, তখন অল্প একটু সাউন্ডও আমাদের কাছে খারাপ বলে মনে হয়, মানে মাথা ভাল লাগে না। কানের কানের মধ্যে কোনো সাউন্ড আসলে ভালো লাগে না, চুপচাপ চুপচাপ থাকতে ভালো লাগে। তাহলে এই যে ভাইয়া খেয়াল করো, এই যে ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী, এইটার কাজ কি আসলে? এইটা দিয়ে মূলত বায়ুর চাপ ব্যালেন্স হয়, মেনটেইন হয়। ধরো এখানে হুট করে বেশি বায়ু ঢুকছে, বেশি কানের প্রেশার হয়েছে, ওটা এখান দিয়ে একটা ব্যালেন্স হয়ে যায়। তার মানে দেখো, কানের এই যে পর্দা আছে ভাইয়া, এই পর্দাটার দুই পাশে বায়ুর চাপের একটা ব্যালেন্স সে করে। ওকে, তাহলে ইউস্টেশন টিউবের একটাই কাজ, যে বায়ুর চাপের দুই পাশে বায়ুর চাপের সমতা রক্ষা। বায়ুর চাপ সমতা রক্ষা করা, বুঝা গেছে? বায়ুর চাপের সমতা রক্ষা করা। লিউস্টেশিয়ান নালীর কাজ কি? দুই পাশে যে বায়ুর চাপ আছে, এই বায়ুর চাপটা ব্যালেন্স মেনটেইন করা। এবং তুমি এখানকার এই ছবিটার দিকে তাকাও, কানের এই যে ভিতরে যে পর্দাটা আছে দেখছো, ভিতরের দিকে এপাশ থেকে দেখলে কিন্তু অবতল, ভিতরে একটা কাপের মতো, ভিতরে খালি। আর এই পাশ থেকে দেখলে ফুলা, মানে উত্তল। এই জন্য ভিতরে উত্তল, বাইরে অবতল। বুঝা গেছে কিনা? ইনশাল্লাহ পারবো আশা করি। আচ্ছা, এবার দেখো ছিদ্রগুলো তোমাদেরকে ভাই আগে পড়েছিলাম। দেখো একদম উপরে যেটা থাকে, তোমাকে পড়েছিলাম উপরে যেটা থাকে, উপরে মানে ওভাল, ডিম্বাকার শেপ, মনে আছে? উপরেরটা কেমন? ওভাল। ওভাল মানে ডিম্বাকার, এটাকে বলে ফেনাসটা ওভালিস। আর নিচে যেটা আছে, এটা হচ্ছে রাউন্ড বা বৃত্তাকার, এর রথ রাউন্ড, রথে রোটান্ডা। এই ছিদ্রটার নাম হলো ফেনাসটা রোটান্ডা। তোমাদেরকে আমি এটাও বলছিলাম, উপরটা দিয়ে শব্দ ভিতরে ঢুকে, এক্সট্রা শব্দ ভিতর দিয়ে নিচেরটা দিয়ে বের হয়ে চলে আসে। ওকে, উপর দিয়ে প্রবেশ করে, নিচের দিক দিয়ে বের হয়। এতটুকু মনে রাখতে পারলো এনাফ। তাহলে উপরের দিক দিয়ে শব্দ প্রবেশ করে, নিচের দিক দিয়ে শব্দ বের হয়। ইনশাল্লাহ বুঝছো তো? আচ্ছা, তাহলে এখানে ওভালিস এবং রোটান্ডার কাজ শেষ। এখন বলো তো দেখি, হ্যাঁ তো পড়াই ফেলছি। বলো তো দেখি, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম কি? পড়াইছিলাম গতকালকে। দেখি কে বলতে পারবা? মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম কি? এটা চিত্র আঁকা লাগবে না, চিত্র আসে না। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম কি? স্টেপিস, ভেরি গুড। আনিকা আছে ক্লাসে, অঞ্জন আছে, আর বাকিরা কে কে আছে ক্লাসে আমি একটু জানতে চাই। কারা কারা ক্লাসটা করতেছে আমি জানতে চাই। লাইভ ক্লাসে কারা কারা এখন অ্যাক্টিভ আছে
একটু আমি তাহাদের বদনখানি দেখিবারে যাই। কে কে আছে? হুমায়রা, নাজিফা, তামজিদ, নেপোলিয়ন, চাকমা, জেশন। ওকে, বোঝা হয়ে গেছে কারা কারা আছে। বাকি মানুষজন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে নাকি রয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওকে, ইনশাআল্লাহ খেয়াল করেন সবাই। ওকে, খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন দেখবো হচ্ছে মধ্যকর্ণ অলরেডি পড়াইছি। মধ্যকর্ণের মধ্যে যখন সংক্রমণ হয় এটাকে আমরা কি বলি? মধ্যকর্ণে যখন সংক্রমণ হয় এটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া। মনে আছে ভাইয়া? মধ্যকর্ণে যখন সংক্রমণ হয়, প্রদাহ হয়, এটাকে আমরা বলি অটাইটিস। ওটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া। ওটিটিস মিডিয়া, মিডিয়া মানে মাঝখানে, মধ্য। ওটাই মানে ওটি মানে কান। আইটিস মানে হচ্ছে ওই জায়গায় যখন ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় বা প্রদাহ হয় তাকে বলে আইটিস। প্রদাহ হলে তাকে বলে আইটিস। অটাইটিস মিডিয়া, মধ্যকর্ণ, মিডিয়া মানে মধ্য। তাহলে মধ্য, ওটাই মানে কান, কর্ণ। তাহলে মধ্য কর্ণে প্রদাহ তাকে বলে ওটাইটিস মিডিয়া। বিভিন্ন ধরনের অর্গানিজম ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের আর কিছু দরকার নাই। তো মধ্যকর্ণে তিনটা অস্থির নাম তোমাদেরকে ভাইয়া ইনশাআল্লাহ পড়াইছিলাম, তবে আশা করি পারবা। আমি একটু এখানকার এমসিকিউটা লিখে দিই, খেয়াল করো। একটা অস্থির নাম হচ্ছে মেলিয়াস, সবাই জানো মেলিয়াসের কথা, সবাই জানো, মোটামুটি এখানকার একটু বড় টিম্পেনিক পর্দার সাথে লাগানো থাকে। মেলিয়াসের সাথে লাগানো থাকে ইনকাস, ইনকাসের সাথে লাগানো থাকে স্টেপিস। স্টেপিস হচ্ছে মানব দেহের সবচেয়ে পিচ্ছি, সবচেয়ে ক্ষুদ্রতম হাড্ডি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। মেলিয়া দেখতে কার মতো? মেলিয়া দেখতে হচ্ছে হাতুড়ির মতো। তোমার ছবি দেখছো, মেলিয়া দেখতে হাতুড়ির মতো। ইনকাস দেখতে কার মতো? ইনকাস দেখতে নেহাইয়ার মতো। এভাবে মনে রাখবা, ইনকাসের ন দিয়ে নেহাই, ইজি হবে। ইনকাস দেখতে কার মতো? নেহাইয়ার মতো। স্টেপিস দেখতে ঘোড়ার উপরে যে বসে, ঘোড়ার জিন বলে এটাকে। ঘোড়ার উপরে মানুষ বসে না? এই ঘোড়ার যে জিন আছে, সেই ঘোড়ার জিনের উপর বসে, ঘোড়ার জিনের উপর বসে পা যে রাখে দুই পাশে রাখার জন্য যে জায়গাটা, তাকে বলে পা দানি। এই হচ্ছে তার মতো দেখতে হচ্ছে স্টেপিস, অনেকটা এরকম আর কি, এরকম, ঠিক আছে? এরকম, এই যে এখানে পাটা রাখে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটা গেল। চলে আসি অন্তঃকরণ। অন্তঃকরণের সবাই একটু খেয়াল করো। অন্তঃকরণের মেইন পার্ট যদি আমি তোমাকে বলি, একটা হচ্ছে শ্রবণ অঙ্গ, ভাই খেয়াল করো, একটা শ্রবণ অঙ্গ, একটা হচ্ছে ভারসাম্য অঙ্গ। তোমরা একটু ভালো করে আগে কিছু জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ আমার এনে ঝামেলা নাই। খুবই ইজি, বইয়ের মধ্যে অনেক কিছু লিখতে পারে, লাগবে না। খেয়াল করো, ভারসাম্য অঙ্গ বললে আমরা মনে রাখবো ইউট্রিকুলাস সাথে, ইউট্রিকুলাস, 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 এবং তার সাথে মনে রাখবো সেকুলাস। ইউট্রিকুলাস এবং সেকুলাস, এগুলা কি? এগুলো ফুলা অংশ। দেখাচ্ছি তোমার, দেখো, ছবির দিকে তাকাও। এই যে দেখো, এখানে এই যে উপরের পার্টটা আছে, উপরের পার্টে এখানে এই যে দুইটা ফুলা, এখানে একটু ফুলা, এখানে একটু ফুলা। এই যে দুইটা ফুলা বা একটু, এই যে একটু ফুলে আছে, একটু ফুলে আছে, একটু বিবর্ধিত, একটু ফুলা, একটু যে গঠন দেখতে পাচ্ছ, এই গঠনগুলো হচ্ছে, দুইটা গঠনই হচ্ছে ইউট্রিকুলাস এবং সেকুলাস। এই হচ্ছে ইউট্রিকুলাস, এই হচ্ছে সেকুলাস। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে নালী আছে, একটা, দুইটা, তিনটা। এখানে মূলত তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে। অর্ধবৃত্তাকার নালী, সেমি সার্কুলার ডাক বা ক্যানেল। তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে যারা এখানে এখানে হেল্প করে, যারা এখানে হেল্প করবে। তিনটা অর্ধবৃত্তাকার নালী, কয়টা আছে এখানে? তিনটা। আচ্ছা, এবং এই তিনটা নালী সাধারণত পরস্পর সমকোণে অবস্থান করে, কারণ কি এরা পরস্পরের সাথে এমন ভাবে থাকে, একটা এক্স অক্ষ বরাবর হইলে একটা ওয়াই অক্ষ বরাবর, একটা আরেকটা জেড অক্ষ বরাবর, বুঝছো? তো এরা তিনটা ডাইমেনশনে থাকে, মোটামুটি প্রত্যেকেই 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এখন বলতে পারো, ভাইয়া এই যে আপনি এতক্ষণ ধরে কথাবার্তা বলছেন, আপনি একটু আমাকে বইয়ের ভাষায় কিছু বলে দেন। আমি তোমাকে আবার বইয়ের ভাষায় ইনশাল্লাহ একটু সুন্দর করে বলতেছি। তার আগে বলে নেই, তোমরা সবাই যেন শ্রবণ অঙ্গ হচ্ছে ককলিয়া। ভাই দেখো, ককলিয়াটা দেখতে হচ্ছে একটা ওই যে শামুকের মতো, রাইট? এই ককলিয়া অর্থ কিন্তু শামুক। এই যে দেখো, এই যে এই শামুকের মতো, দেখছো? শামুক থাকে না এরকম, এই শামুকের মতো দেখতে এই অংশটা, এই জন্য বলে ককলিয়া, ওই শেলের মতো আর কি। যাও, তো ইনশাল্লাহ আমরা চলে আসি। দেখো, এখন আমরা ফার্স্টে দেখবো এখানে এই ভিতরে ছবিটা। এই ছবিটা তোমরা যদি ভালো করে দেখতেছো তাহলে হয়তো খেয়াল করতে পারতেছো, ভিতরে নীল রঙের একটা অংশ দেখা যাচ্ছে। তার প্রত্যেকটার উপরে উপরে মনে হচ্ছে টিউব আছে, তাই না? মনে হচ্ছে টিউবের ভিতরে নীল রঙের তরল আছে, এরকম একটা মনে হচ্ছে। বাইরে একটা আবরণ আছে, রাবার টাবার কিছু একটা আবরণ, ভিতরে নীল রঙের একটা জিনিস আছে, এরকম মনে হচ্ছে না? রাইট, ভিতরে নীল রঙের কি যেন একটা আছে আর বাইরে একটা আবরণ আছে। এই জিনিসটা আমরা এখন ক্লিয়ার হবো। খেয়াল করে দেখো,
খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। মনে রাখবা আমাদের এই অন্তঃকরণের দুইটা মূল পার্ট, একটাকে বলে মেমব্রেনাস বা তন্তুময়, মেমব্রেনাস লেবিরিন্থ, মেমব্রেনাস লেবিরিন্থ, এটা কোন অংশটা আমি তোমাকে দেখাবো। আরেকটা হচ্ছে অস্থিময়, মানে হাড্ডি দিয়ে তৈরি হয়, অস্থিময় লেবিরিন্থ, এটা কোন অংশটা এটা আমি তোমাকে এখন দেখাবো, চলো দেখি। মেমব্রেনাস লেবিরিন্থ ভাই দেখো, এই যে অংশটা ইউট্রিকুলাস বলো, সেকুলাস বলো, এখানে ককলে মকলে বলো, সবাই মূলত এই দুটো জিনিস দিয়ে তৈরি হয়। তাহলে দুটো জিনিস আসলে কোথায় কোনটা থাকে ভাই দেখো। মেমব্রেন মানে তন্তুময় ঝিল্লি। তুমি আমাকে বলো তো এজ এ পার্সন, যে মেমব্রেন সাধারণত বা নরম জিনিস কই থাকে, বাইরে থাকে না ভিতরে থাকে? আমরা ধরো কাঁঠাল খাই, কাঁঠালের বাইরের খোসাটা কি শক্ত, ভিতরেটা হচ্ছে কোষগুলো থাকে নরম, রাইট? সো নর্মালি যখন পৃথিবীতে কোনো কিছু অবস্থান করে, সাধারণত একটু নরম যেগুলো, একটু সফট যেগুলো, একটু ভঙ্গুর জিনিস যেগুলো, একটু মোলায়েম জিনিসগুলোকে একটু সেফলি ভিতরে রাখা হয়। বাইরে পার্সেল করার জন্য, কুরিয়ার করার জন্য কি করে, বাইরে পরে শক্ত একটা কিছু দিয়ে এটাকে আবৃত করে তারপর পাঠায়, যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়। এক্স্যাক্টলি দ্য ওয়ে আমরা পার্সেল পাঠাই, এইটাই ইনশাল্লাহ এখানেও তুমি কাজে লাগাইতে পারবা। যেমন দেখো, তাহলে মেমব্রেনাস লেবিরিন কোনটা? মেমব্রেন মানে কি নরম তন্তুময়, রাইট? আর অস্থিময় মানে কি শক্ত। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে তাকাও, এই ভিতরের দিকে এই যে নরম এই যে অংশটা হচ্ছে, এই ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় মেমব্রেনাস লেবিরিন, কারণ এটা ভিতরে থাকে এবং ভিতরে বুঝতেই পারতেছো নরম থাকা লাগবে। আর বাইরে তুমি দেখতে পাচ্ছ টিউবের মতো যে গঠনটা, ভিতরে এটা থাকে নীল রঙের যে গঠনটা দেখতে পাচ্ছ, তার উপরে যে টিউব, যে আবরণী দেখতে পাচ্ছ, এই আবরণীটাই হচ্ছে সেই শক্ত কাঠামো যাকে বলা হয় অস্থিময় লেবিরিন। আশা করি ইনশাল্লাহ কেউ আর ভুল করবে না, ওকে? তাহলে ভিতরে থাকে কোনটা? মেমব্রেনাস লেবিরিন। আর তার বাইরের অংশটা কি বলবো? অস্থিময় লেবিরিন। আচ্ছা ভাইয়া, ডান। এবার আসি ভাইয়া, খেয়াল করো, এই যে বললাম মেমব্রেনাস লেবিরিন, এটার মধ্যে যেই তরল থাকে তাকে বলা হয় এন্ডোলিম্ফ। এটার মধ্যে যে তরল থাকে তাকে কি বলবো? তাকে আমরা বলবো এন্ডোলিম্ফ। তাহলে এই মেমব্রেনাস লেবিরিন্থের মধ্যে যে তরল থাকে, এই তরলটাকে আমরা কি বলবো? এন্ডোলিম্ফ। এন্ডো মানে ভিতরে। তাহলে এর ভিতরে যে তরল থাকে তাকে বলা হয় এন্ডোলিম্ফ। আর এর বাইরে যে তরল থাকে তাকে এই মেমব্রেনাস লেবিরিন্থের বাইরে, এই বাইরে মানে এই যে টিউবের মাঝখানে নীল অংশটার বাইরে উপরের দিকে যে তরল থাকে তাকে বলা হয়, এটার বাইরে যেটা থাকে তার নাম হচ্ছে পেরিলিম্ফ। এটা বাইরে থাকবে হচ্ছে পেরিলিম্ফ। পেরি মানে চারপাশে থাকে, ঘিরে রাখে, এটাকে বলে পেরিলিম্ফ, ওকে? তাহলে তোমরা দুইটা জিনিস তরল পড়ে ফেললা। একদম ভিতরের দিকে যে তরলটা থাকে তাকে বলা হয় এন্ডোলিম্ফ, আর বাইরে যেটা থাকে তাকে বলা হয় পেরিলিম্ফ, ওকে? আমরা আসলে মোটামুটি বুঝতে পারছি। তাহলে এন্ডোলিম্ফ পেরিলিম্ফ কি চিনতে পারছি কিনা সবাই আমাকে বলো, এবং লেবিরিন গুলো বুঝছো কিনা সবাই আমাকে বলো। সবাই আমাকে বলো, বুঝতে পারছি কিনা। আচ্ছা, এখন যদি ইনশাল্লাহ কেউ প্রশ্ন করে যে বলো তো ভাইয়া, মেমব্রেনাস লেবিরিন্থের মধ্যে, মেমব্রেনাস লেবিরিন্থের ভিতরে, ভিতরে তো বলবে না, বলবে মধ্যে কোন তরল থাকে, উত্তর কি? উত্তর হচ্ছে এন্ডোলিম্ফ। তার মানে বুঝতে পারছি এটা পরীক্ষার জন্য আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা তোমাদের বিভিন্ন সময় বোর্ডে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে মেমব্রেনাস লেবিরিন্থের মধ্যে কোন ধরনের তরল থাকে, উত্তর হলো এন্ডোলিম্ফ। এবং খুবই সহজ, এন্ডো মানে ভিতরে, সো এন্ডোলিম্ফ। আর এটা হচ্ছে বাইরে থাকবে, বাইরে মানে পেরি, চারপাশে, পেরিফেরি মানে চারপাশে, বলে না পেরিফেরি থেকে ঢাকায় আসছে, চারপাশ থেকে ঢাকায় আসছে, পেরি মানে চারপাশে, তাহলে পেরিফিলিম মানে বোঝা যাচ্ছে বাইরে থাকবে, শেষ, খেলা শেষ, না খেলা নাই। চলো আমরা এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে কিনা। কিরে, আরে ডিস্টার্ব করছে না নেট? সরি। ভারসাম্য পাঠটা একবার, ওকে? ভারসাম্য পাঠটা মূলত ইউট্রিকুলাস, সেকুলাস এবং একই সাথে, ইউট্রিকুলাস, সেকুলাস এবং একই সাথে অর্ধবৃত্তাকার নালী, তিনটা নিয়ে গঠিত হয় ভারসাম্য পাঠটা, ওকে? তো বেসিক্যালি আসলে ইউট্রিকুলাস এবং সেকুলাসই মূলত এই ভারসাম্য রক্ষার জন্য মেইনলি কাজ করে। এর পাশাপাশি, আচ্ছা সিগন্যাল চলে গেছিল, কি যে করে।
হ্যাঁ, সিগন্যাল বারবার চলে যাচ্ছে। আচ্ছা, সিগন্যাল সমস্যা করতেছে। এখন ঠিক আছে সিগন্যাল, আমাকে একটু বলো তো দেখি, এখন ছিল সিগন্যাল ঠিক থাকার কথা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউট্রিকুলাস, সেকুলাস। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এই যে এখানে এই ছবিটা দিকে তাকাও, দেখো একটু ফুলা অংশ, ছোট ফুলাটা হচ্ছে সেকুলাস, একটু উপরের দিকে বড় ফুলাটা হচ্ছে ইউট্রিকুলাস। এটা বলছি তোমাকে একটু আগে। এবং তিনটা অর্ধবৃত্তাকার নালীর কথা বলছি, এই যে একটা অর্ধবৃত্তাকার নালী, দুইটা, তিনটা, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে এই অর্ধবৃত্তাকার যে নালীগুলো আছে এগুলোর একটা মাথা একটু ফুলা থাকে, এই যে ফুলা, দেখো এই মাথাটা একটু ফুলা, রাইট? এই মাথাটা একটু ফুলে আছে, আবার দেখো এটা এই মাথাটা একটু ফুলে আছে। এই প্রত্যেকটারই একটা মাথা একটু ফুলা থাকে, একটু ফুলা, টিউবের মতো একটু ফুলে আছে, টিউমারের মতো। এই যে ফুলা মাথাটা, এই ফুলা অংশটা, স্ফীত অংশটা, এটাকে বলে এম্পুলা। তো বুঝে গেলে এম্পুলা মানে কি। তাহলে অর্ধবৃত্তাকার নালীর একটা প্রান্ত সাধারণত স্ফীত থাকে, ফুলে থাকে, এটাকে বলা হয় এম্পুলা। তাহলে এম্পুলা মানে কি? অর্ধবৃত্তাকার নালীর একটা অংশ সামান্য স্ফীত থাকে, এটাকে কি বলে? উত্তর হচ্ছে এম্পুলা বলে। ওকে, ইনশাল্লাহ। তো অর্ধবৃত্তাকার নালী হচ্ছে, আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে তিনটা থাকে এবং তার মাথার প্রান্তটাকে বলা হয় এম্পুলা। এখন দেখো ভাই, ইনশাল্লাহ আমরা বুঝতে পারতেছি ভিতরে এই যে নরমটাকে বলা হয় মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এটা তো ক্লিয়ার করছি, আমার মনে হয় নেট যাওয়ার আগেই বলতে পারছি। আর উপরে থাকে হচ্ছে নীল রঙের একটা অস্থিময় ল্যাবিরিন্থ, ওকে। এবং ভিতরের দিকে তরল, দেখো দাগ দিয়ে বলে দিচ্ছে, ভিতরটা হচ্ছে এন্ডোলিফ, এন্ডো মানে ভিতরে, বাইরেটা হচ্ছে পেরিলিম। বলতো ভাই আপনি বারবার এক কথা কেন বলছেন, কারণ এটাই তো মেইন জিনিস, এটা দেখা গেছে এটা নিয়ে প্লামেন্ট পড়ে থাকে, আটকে পড়ে থাকে। এটাই লাস্টে দেখা যায় সব পারে, এটা পারে না। এই জন্য বারবার বলতেছি, মাথার মধ্যে যেন একদম ঢুকে যায় আর কি, বুঝছো? আচ্ছা, এখন দেখো ওই যে উপরের চিত্রটা হচ্ছে ফ্যানাসটা ওভালি, চিত্র ডিম্বাকার, নিচেটা একদম গোলাকার, ফ্যানাসটা রোটান্ডা। এবং একদম ভিতর এর দিকে ককলিয়ার নালী, ককলিয়ার ডাক্ট। এই যে ককলিয়ার নালী গেছে একদম ভিতরের দিকে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ককলিয়ার নালী, এটা হচ্ছে ককলিয়ার নালী, ককলিয়ার ডাক্ট ভিতরে ঢুকে। ক্যানাল নাই, ডাক্ট আছে, যাক সমস্যা নেই, ককলিয়ার নালী। চলে আসি আমরা, দেখো ভারসাম্য অঙ্গ। ভাই কয়েকবার করে কথাগুলো বলছি। এখন আরেকটা ছবি তোমাকে ইনশাল্লাহ দেখাবো ভাইয়া, ছবি আছে কিনা। আচ্ছা, তো এই ভারসাম্য রক্ষায় একটা খুবই ইম্পর্টেন্ট শব্দ আছে, এটা হচ্ছে এই ভারসাম্য রক্ষার এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছ, ইউট্রিকুলাস, সেকুলাস, এই যে পার্ট গুলো, এই পার্ট গুলোর মধ্যে একটা শব্দ তুমি দেখতে পাবো, সেটা হচ্ছে মেকুলা। এই পার্ট গুলোর মধ্যে একটা শব্দ তুমি দেখতে পাবো, হচ্ছে মেকুলা। ভাই মেকুলা আসলে কি? মেকুলা আসলে এগুলো এই গহ্বর গুলোর মধ্যে অবস্থিত একটা অংশ। এর ভিতরে যে গহ্বর গুলো আছে, গহ্বর গুলোর মধ্যে বিদ্যমান একটা অংশ হচ্ছে মেকুলা। মেকুলা আসলে কি? এটা একটা স্পেশাল অঙ্গ। ভাই মেকুলার মধ্যে কি আছে ভাই? মানে মেকুলা কেন বলছেন, নাকি মেকুলা কেন বলা হয়? মেকুলা হচ্ছে এক ধরনের অঙ্গ, একটা স্পেশাল অঙ্গ। এই অঙ্গটা কই আছে? ইউট্রিকুলাস সেকুলাসের মধ্যে আছে। তাহলে ভাই ইউট্রিকুলাস সেকুলাসের মধ্যে আছে, এটা কাজ কি? ভাইয়া এই মেকুলার মধ্যে, ধরো এটা হচ্ছে মেকুলার একটা গহ্বর, এই মেকুলার মধ্যে এরকম সংবেদী রোম কোষ থাকে, রোম পশম থাকে, বুঝছো? সংবেদী রোম কোষ থাকে। এই পশমগুলোর কাজ কি ভাই? এই পশমগুলা, এগুলা এরকম করে একটা নিচে শক্ত একটা চুনময়, চুনের মতো শক্ত একটা মেমব্রেন, চুনময় শক্ত খোলসের অ্যাটাচমেন্ট থাকে। এই যে চুনময় শক্ত খোলস, খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জায়গাটা একদম লম্বা করে এরকম মনে করা আছে। বলতে পারো ভাই কেন এটা চুনময় শক্ত পয়েন্টে কেন লাগানো থাকে? কারণ তুমি ধরো ডান পাশে হেলে গেছো, তখন এই পশমটা, এই চুলটা এই ডান পাশে হেলে যায়। কিভাবে? কারণ এর ভিতরে যে তরল থাকে, দেখো এর ভিতরে তরল আছে, এন্ডোলিম্ফ আছে মনে করো, হ্যাঁ। তা তুমি ডান দিকে হেলে গেছো মানে কি? তরলটা সব ডান পাশে হেলে গেছে। তখন পশমটা বুঝতে পারে কি রে, ডান দিকে সব পড়ে গেছি, তার মানে তুমি ডান পাশে আছো। আবার তুমি যখন বাম দিকে হেলে যাও, এর ভিতরে তরল গুলো আছে, এগুলো বাম দিকে চলে যায়, পশমটাও একটু বাম দিকে কাত হয়, সে বুঝতে পারে তুমি বাম দিকে কাতে আছো। তো বলতে পারো ভাই নিচের এই চুনের এনার কাজ কি? এরা কাজ হলো ভাইয়া, তুমি যদি আজকে এই পশমটা বা এই রোমটা যদি এখানে লাগানো না থাকতো, তুমি ডান দিকে কাত হয়েছো, এটা পুরোটা খুলে ডান দিকে চলে যেত, তাই না? বাম দিকে কাত হয়েছে, এটা পুরোটা খুলে বাম দিকে চলে আসতো। এটা ডান দিকে বাম দিকে কোথাও যায় না, এটা ফিক্সড, এটা এই একটা মাথা ফিক্সড থাকে।
যার কারণে সে এখান থেকে তার মধ্যে ফিলিংস হয়, সে বুঝতে পারে তুমি কি ডান দিকে যাচ্ছ নাকি বাম দিকে যাচ্ছ, কারণ একটা মাথা তো লাগানো আছে, সো এটা তো আর নড়াচড়া করতেছে না। এই জন্য এই মাথাটা খুবই ইম্পর্টেন্ট। এই মাথাটা একদম শক্ত একটা ওটোলিথিক মেমব্রেনে লাগানো থাকে। ওটোলিথ, এই চুনময় শক্ত এই আবরণটাকে বলে ওটোলিথ। ওটোলিথ মানে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, যেন বলে ওটোলিথিক মেমব্রেন। ওটোলিথ দিয়ে তৈরি হয় এই ধরনের একটা ঝিল্লি, এই ধরনের একটা মেমব্রেন, এই জন্য বলে ওটোলিথিক মেমব্রেন। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় চুনময়, বুঝতে পারছো, চুনের সংকেত দেখতে পাচ্ছ, চুনময় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় ওটোলিথিক সেই মেমব্রেন। এতটুকু মোটামুটি ইনশাআল্লাহ জানা লাগবে, এখানে তেমন কিছু নাই। ওকে, মেকুলার মধ্যে কুপুলা থাকে, এটা প্যারা নেই। ওকে, আচ্ছা, তো প্রথমে ভিতরে দেখো অ্যান্ডোলিফে পূর্ণ, এখানে যে অংশটা, এখানে এই মেকুলার মধ্যে এই যে অংশটা, যেটা জেলির মতো একটা অংশ থাকে, নাম হচ্ছে কুপুলা। জেলির মতো গঠনটাকে বলা হয় কুপুলা। ওকে, মেকুলার একটা অঙ্গ, এর মধ্যেই সবকিছু। জেলির মতো অঙ্গটাকে বলা হয়, এই ভিতরে যে জেলির মতো অংশ তাকে বলা হয় কুপুলা। মোটামুটি ইনশাল্লাহ আমাদের এতটুকু এনাফ। আমরা এখন ইনশাল্লাহ পড়বো হচ্ছে কিভাবে আমাদের কানের মধ্যে শব্দ ঢুকে। এই পার্টগুলো আমাদের লাগবে মূলত এমসিকিউতে। সিকিউতে কতটুকু লাগবে আমি তোমাকে বলে দিব, এটা আমরা জাস্ট এমসিকিউতে। এমসিকিউতে মূলত এটা পরীক্ষা আসবে। এর নিচে ওটোলিথিক মেমব্রেনটা মূলত কি দিয়ে তৈরি হয়, উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমরা চলে যাচ্ছি এখন ইনশাআল্লাহ আমাদের সিকিউ পার্টে। এটা আমরা, এটাও এমসিকিউ, কিন্তু এটা পরে আমরা সিকিউ পার্টে যাবো আর কি। সবাই এখানে তাকাও, তাকায় দেখো কয়েকটা ওয়ার্ড লেখা আছে। লেখা আছে স্কেলা ভেস্টিবুলি, লেখা আছে ছবির মধ্যে স্কেলা মিডিয়া, এবং লেখা আছে স্কেলা টিম্পেনি। তিনটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া এবং স্কেলা টিম্পেনি। ওকে, ইনশাআল্লাহ খেয়াল করো। ভাই আমাদের শ্রবণ অঙ্গ, একটু আগে তোমার বলছিলাম, শ্রবণ অঙ্গ হচ্ছে কোনটা? শ্রবণ হচ্ছে ককলিয়া। এই ককলিয়াটাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। ককলিয়াটাকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? ককলিয়াটাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। খুব ইম্পর্টেন্ট, এই ককলিয়াকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? উত্তর হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি। সবাই একটু তাকাও, ককলিয়ার তিনটা ভাগ খেয়াল করো। একদম উপরটাকে বলে স্কেলা ভেস্টিবুলি, আমি এগুলো লেখা দরকার নাই, জাস্ট এগুলো শোনো। মাঝখানে স্কেলা মিডিয়া, নিচে স্কেলা টিম্পেনি। তুমি সুন্দর করে খাতার মধ্যে লিখবা এখন এই তিনটা পার্ট কি বলছি, তিনটা স্তর। একটা স্কেলা ভেস্টিবুলি, মাঝখানটা স্কেলা মিডিয়া, নিচেটা স্কেলা টিম্পেনি। স্কেলা ভেস্টিবুলি, উপরটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা ভেস্টিবুলি, মাঝখানটা হচ্ছে স্কেলা মিডিয়া, আর একদম নিচেরটা হচ্ছে স্কেলা টিম্পেনি। স্কেলা টিম্পেনি, তিনটা পার্ট আছে। স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, একটা স্কেলা টিম্পেনি। খেয়াল করে দেখো ভাই, খুবই ইম্পর্টেন্ট। এই যে মাঝখানে স্কেলা মিডিয়া, এই পার্টটাই মূলত আমাদের মেইন খেলার জায়গা। এখানেই মূলত মেইন কাহিনী হয়, এটাই মূলত শ্রবণে মেইনলি পার্ট অংশগ্রহণ করবে। বাকিগুলো আমাদের এই লেভেলে লাগবে না। স্কেলা মিডিয়া যেটা, এটাই হচ্ছে আমাদের এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ কি দেখো, এটার মধ্যেই সবকিছু। কি সবকিছু আমি একটু দেখাই তোমাকে। স্কেলার মিডিয়া দুইটা ঝিল্লি দিয়ে আবৃত। খেয়াল করো, উপরে যে ঝিল্লিটা আছে, উপরের দিকে আমি একটু দেখাই, এই যে উপরের দিকে যে ঝিল্লিটা আছে, এই যে এই লাল কালার করে দিলাম, এটাকে বলে রেসনার্স ঝিল্লি। রেসনার্স ঝিল্লি বা রেসনার্স ঝিল্লি। তাহলে খেয়াল করো, উপরের দিকে যে ঝিল্লিটা তুমি দেখতে পাচ্ছ, এ এই উপরের দিকে, সরি, উপরের দিকে তুমি যে ঝিল্লিটা দেখতে পাচ্ছ, এটাকে বলে রেসনার্স ঝিল্লি। আর একদম নিচের দিকে এই জায়গায় যে ঝিল্লিটা তুমি দেখতে পাচ্ছ, এই নিচের এই ঝিল্লিটা হচ্ছে বেসিলার ঝিল্লি। তাহলে দুইটা ঝিল্লি আছে, একটা হচ্ছে রেসনার্স ঝিল্লি, একটা বেসিলার ঝিল্লি। ভাইয়া এটা কি সিকিউতে লাগবে? না, এমসিকিউ। তাহলে স্কেলা মিডিয়ার দুইটা ঝিল্লি দিয়ে আবৃত, একটা উপরেরটা হচ্ছে রেসনার্স ঝিল্লি, নিচেটা হচ্ছে বেসিলার ঝিল্লি। বুঝা গেছে? উপরেটা হচ্ছে রেসনার্স ঝিল্লি, নিচেটা হচ্ছে বেসিলার ঝিল্লি। এখন খেয়াল করো ভাই, পরীক্ষা হলে তো মনে থাকবে না কোন ঝিল্লিটা উপরে ছিল কোনটা নিচে ছিল। এটা মনে থাকবে ঝিল্লি দুইটা, এটা মনে থাকবে রেসনার ঝিল্লি, বেসিলার ঝিল্লি, কিন্তু কোনটা উপরে কোনটা নিচে এটা মনে নাই। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, আমি যেভাবে মনে রাখতাম, মনে রাখবে একটা বিল্ডিং তৈরি হয় নিচে পাইলিং করে, বেসমেন্ট ঠিক করে, বেস ঠিক করে তারপরে বিল্ডিংটা তৈরি করে। তাহলে বেস থাকবে অলওয়েজ নিচে, তাহলে বেসিলার ঝিল্লি থাকবে অলওয়েজ নিচে। বুঝে গেছে? তাহলে বেস থাকবে অলওয়েজ নিচে, মানে হচ্ছে বেসিলার ঝিল্লি থাকবে অলওয়েজ নিচে। এই যে নিচেরটা হচ্ছে বেসিলার ঝিল্লি, উপরটা হচ্ছে রেসনার ঝিল্লি। ওকে, এবং একটা বিল্ডিং ভালো মতো দাঁড়াবে নাকি খারাপ মতো পড়ে যাবে সেটা ডিপেন্ড করতেছে বেজের উপরে। তার মানে সব খেলা হচ্ছে এই বেসিলার ঝিল্লির মধ্যেই, কারণ এই বেসিলার ঝিল্লির মধ্যেই থাকে এই গুরুত্বপূর্ণ অঙ্গ যাকে বলা হয় অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টি মূলত আমাদের শ্রবণের একক, এটা দিয়েই মূলত আমরা শুনতে পাই। তো পরীক্ষায় যদি আসে যে মূল শ্রবণ অঙ্গ কোনটা, উত্তর হচ্ছে অর্গান অফ কর্টি। পরীক্ষায় দুইটা অপশন একসাথে থাকবে না, কারণ ককলিয়ার মধ্যেই তো এটা একটা অংশ, তাই না?
যদি দুইটা একই সাথে থাকে তাহলে মূল শ্রবণাঙ্গ বলে তুমি এই অর্গান অফ কর্টি দাগাবা। ওকে, কারণ এটাই মূলত আমাদের কানে শুনতে মেনলি হেল্প করে। এটা কই থাকে? বেসিলার ঝিল্লিতে থাকে। কই থাকে? বেসমেন্টে, ভিত্তির মধ্যে থাকে, বেসিলার ঝিল্লি থাকে। এমসিকিউ ডান, এমসিকিউ ডান। এগুলো চিত্র আঁকতে হবে কিনা? না ভাই, চিত্র আঁকতে হবে না। আমি চিত্র এগুলো লাগবে, আমি সেটা বলে দিবো। এগুলো এমসিকিউ বলতে পারো ভাই আপনি চিত্র কেন আনছেন? তোমার বোঝার জন্য। তুমি যেন বইটা খুললে বইয়ের ছবিগুলো দেখলে যেন তুমি সব বুঝতে পারো। আরে এটা তো আমি চিনি, আরে এটা তো স্কেলা বেস্টি বলি, উপরেরটা, মাঝখানেটা স্কেলা মিডিয়া, পিছনেটা স্কেলা টিম্পেনি, আমি দেখতেছি, আমি তো জানি এগুলো। হ্যাঁ, এই জন্য ইনশাল্লাহ তোমাকে আমি রেডি করতেছি। আর যেটা বললাম একদমই তোমার মাঝখানে যেটা স্কেলা মিডিয়া দুইটা ঝিল্লি কথা বলছি, একটা হচ্ছে উপরে থাকে আর নিচে থাকে। মাঝখানে ট্যাক্টোরাল আছে, ওটা দরকার নাই। ট্যাক্টোরালটা মাঝখানে থাকে, কোনো দরকার নাই, এটা বাড়তি পড়ার মাথায় ঢুকানোর কোনো মানে নাই। তুই মনে রাখবা উপরে থাকে হচ্ছে রেসনাস ঝিল্লি, নিচে থাকে বেসিলার ঝিল্লি। বুঝা গেছে? বেস মানে ভিত্তি, তার মানে ভিত্তির মধ্যে আছে মেইন খেলা। এখানেই থাকে অর্গান অফ কর্টি, এটাই মূলত মূল শ্রবণ অঙ্গ। তাহলে যদি পরীক্ষা আসে যে মানুষের মূল শ্রবণ অঙ্গ কোনটা, উত্তর হবে ভাইজান অর্গান অফ কর্টি। যদি বলে মূল শ্রবণ অঙ্গ কোনটি, উত্তর হলো এইটি, অর্গান অফ কর্টি। খেয়াল করা হতে হবে এবং ইনশাল্লাহ ভুলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এবার ইনশাল্লাহ আমরা পড়বো কিভাবে কানের মধ্যে শব্দ পরিবাহিত হয়। ওকে, সবাই রেডি হন। এটা একদম বাচ্চা পড়াশোনা। ওকে, সবাই এই ছবিটার দিকে তাকাও। এটা এখানে পুরো কানের পুরো জিনিসটাই আছে। বহিকর্ণ আছে, মধ্যকর্ণ আছে এবং একদম ভিতরে তুমি দেখতে পাচ্ছ অন্তকর্ণ আছে। হুম, আচ্ছা, সবাই একটু ভালো করে তাকাও ইনশাল্লাহ। সবাই একটু দেখো, এখানে ছবিটা আছে, এটা একটু ভালো করে তাকাও। এটা আমি তোমার এটা বুঝাইলে ইনশাল্লাহ আমাদের আজকে মোটামুটি কাহিনী শেষ। খেয়াল করে দেখো, এ হচ্ছে আমাদের কানের পিনা, এই যে শব্দ ঢুকবে সবাই জানি আমরা। ঢুকার পরে কর্ণকুহর, এই যে শব্দ ঢুকবে, ঢুকে কানের পর্দা, এই যে টিম্পেনিক পর্দা, এটার মধ্যে গিয়ে এটাকে বাড়ি দিবে, এই টিম্পেনিক পর্দা কেঁপে উঠবে, ঠিক কিনা? ওকে ভাই, ঠিক আছে। এবারে হাড্ডি, পর্দাতে লাগানো আছে হাড্ডি, মেলিয়াস, এখান থেকে ইনকাস, ওখান থেকে স্টেপিস, এই যে শব্দটা পরিবাহিত হবে। তুমি বলতে পারো ভাইয়া এতক্ষণ তো বাতাসে পরিবাহিত হয়েছে, হাড্ডির মধ্যে কি ভালো পরিবাহিত হবে? অবশ্যই, শব্দ কঠিন মাধ্যমে বেশি জোরে চলে, শব্দ কঠিন মাধ্যমে আরো বেশি বিবর্ধিত হয়। তুমি বিশ্বাস না হলে একটা কাজ করো, কানের কানটা টেবিলের মধ্যে রেখে টেবিলে বাড়ি দাও, দেখবা তুমি এমনিতে উপর থেকে যে বাড়ি দিলে যে শব্দ শুনতা, কানটা যখন তুমি টেবিলের মধ্যে লাগায় রাখবা বাইরে দিবা, দেখবা অনেক জোরে শব্দ শুনতে পাচ্ছ। কারণ কি? ওই টেবিলের মধ্যে দিয়ে শব্দটা অনেক বেশি বিবর্ধিত হচ্ছে, প্রায় 20 গুণ বিবর্ধিত হয়। ভাইজান এই হাড্ডিগুলোর মধ্য দিয়ে শব্দ প্রায় 20 গুণ, কত গুণ বললাম? প্রায় 20 গুণ বিবর্ধিত হয়। এই 20 গুণ পাওয়ারফুল ভয়েস তুমি ভিতরে ভিতরে তোমার ভিতরে ঢুকে, ঠিক আছে? আল্লাহ কি সুন্দর ব্যালেন্স করে দিচ্ছে, 20 গুণ পাওয়ারফুল পাওয়ার নিয়ে তারপর ভিতরে ঢুকে। ওকে, তাহলে দেখো শব্দ ঢুকলো, ঢুকার পরে কানে পর্দা হয়ে মেলিয়াস ইনকাস টেপিস হয়ে চলে গেল উপরের ছিদ্র। উপরের নাম কি? ভেনাস্টা ওভালিস। ভেনাস্টা ওভালিস। এবার আসি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ককলিয়াটা। এই হচ্ছে ককলিয়া। ককলিয়ার পার্ট গুলো আমরা একটু দেখি। একদম উপরের পার্টটাকে বলা হয় স্ক্যালা ভেস্টিবুলি, তাই না? মাঝখানের পার্টটাকে বলা হয় স্ক্যালা মিডিয়া, এই যে মাঝখানটাকে বলা হয় স্ক্যালা মিডিয়া, মাঝখানটাকে বলা হয় মিডিয়া। আর নিচের পার্টটাকে বলা হয় স্ক্যালা টিম্পেনি, এই যে টিম্পেনি, সরি, আরে ওকে, নিচের পার্টটাকে বলা হয় স্কেলা টিম্পেনি, এই যে স্কেলা টিম্পেনি। এটা ডাক্তারটা বল দিছে, সমস্যা নেই, ডাক দেন মূলত। হ্যাঁ, এটা না, এই যে স্কেলা টিম্পেনি, নিচের পার্টটাকে বলে স্কেলা টিম্পেনি। ওকে, তাহলে স্কেলা ভেস্টিবুলি মানে উপরের পার্টটা, মাঝখানের পার্টটা স্কেলা মিডিয়া, আর নিচের পার্টটা স্কেলা টিম্পেনি। সেম তোমার একটু বুঝাইছি। আচ্ছা, এবার বলো তো ভাইয়া, এই স্কেলা মিডিয়ার উপরে একটা পর্দা ঝিল্লি আছে, নিচে একটা ঝিল্লি আছে। উপরের ঝিল্লিটাকে কি বলে? রেসনার্স ঝিল্লি, মাত্র পড়াইছি, থেকে পড়ে আসছি। আর নিচের ঝিল্লিটা যে মেইন ভিত্তি, বেসমেন্ট, বেসিলার ঝিল্লি। ওকে, এবং এখানে কি থাকে? অর্গান অফ কর্টি থাকে। কি থাকে? এই যারা দাগ দাগ করে ডট দেওয়া আছে, এগুলো হচ্ছে অর্গান অফ কর্টি। এখানে থাকে মূলত অর্গান অফ কর্টি। ওকে ফাইন, এতটুকু ইনশাল্লাহ বুঝে গেছি সবাই। এখন দেখি, মনে আছে বলছিলাম উপরের চিত্রটা হচ্ছে ওভালিস, ফেনাসটা ওভালিস। উপরটা দিয়ে শব্দ ঢুকে, তোমার আমি অনেকবার আগে পড়েছি। উপরেটা দিয়ে শব্দ ঢুকে, নিচেরটা দিয়ে শব্দ বের হয়। ফেনাসটা রোটানটা দিয়ে শব্দ বের হয়, উপরেটাতে ঢুকে নিচেরটা দিয়ে বের হয়।
ওভারলেস দিয়ে ঢুকে রোটানটা দিয়ে বের হয়, ওভারলেস দিয়ে ঢুকে রোটানটা দিয়ে বের হয়। ভাই পড়াইছিলাম মনে আছে? ইনশাল্লাহ আবার সবাই একটু খেয়াল করে দেখি। ভাইয়া সুন্দর করে তাকায় দেখেন, সব পার্টস গুলো চিনে হয়েছে। এবার আমি একটা জিনিস এমসিকিউ পড়াই, খেয়াল করে দেখো। এখানে এটাও বাইরের লেয়ার, এটা একদম ভিতরে, মানে এটাও হিসেবে বাইরেই পড়তেছে। আর এটা হচ্ছে শুধুমাত্র অন্তর্বর্তী লেয়ার বা মধ্যবর্তী লেয়ার, তাই না? একমাত্র এটা হচ্ছে অন্তর্বর্তী বা মধ্যবর্তী লেয়ার, স্কেলা মিডিয়া হচ্ছে একমাত্র ভিতরের লেয়ার, আর উপরের নিচে তো আলাদা হিসাব। তাহলে এই মাঝখানে এই যে অন্তর্বর্তী লেয়ার, ভিতরের লেয়ার, এখানে থাকে এন্ডোলিম্ফ। আমরা সবাই জানি ভিতরে থাকে এন্ডো, এন্ডো মানে ভিতরে। তো এটার ভিতরে থাকে কোন ধরনের তরল? এন্ডোলিম্ফ। আর উপরেরটা নিচেরটা দুইখানেই থাকে পেরিলিম্ফ। পেরি মানে দুই পাশে, চার পাশে, সাইডে। সো এই সাইডে, এই সাইডে, দুই সাইডে থাকে পেরিলিম্ফ। ওকে, তাহলে এটা একটা এমসিকিউ, এমসিকিউ বলে নিলাম। তাহলে মাঝখানে স্কেলা মিডিয়াতে কোন ধরনের তরল দ্বারা পূর্ণ থাকে? যেহেতু স্কেলা মিডিয়া মাঝখানে, ভিতরে, ভিতরে মানে এন্ডো, উত্তর হচ্ছে এন্ডোলিম্ফ। আর উপরে এবং নিচে হচ্ছে চারপাশে মানে পেরিফেরি, পেরিফেরি মানে পেরিলিম্ফ। ওকে, এবং ইনশাআল্লাহ খুবই ইম্পর্টেন্ট, এই উপরেরটা এবং নিচেরটার মধ্যে যে কানেকশন, এই কানেকশনটাকে বলা হয় হেলিকোট্রিমা। এই কানেকশনটাকে বলা হয় হেলিকোট্রিমা। ওকে, তাহলে উপরেরটা এবং নিচেরটার মধ্যে যে কানেকশন, এই কানেকশনটাকে বলা হয় হেলিকোট্রিমা। বুঝতে পারো হেলিকোট্রিমা কি জিনিস? আবার একটু বলেন, খেয়াল করো। যার মাধ্যমে স্কেলা, এই যে ভেস্টিবুলির সাথে স্কেলা টিম্পানিক কানেকশন তৈরি হয়েছে, এই যে এই কানেকশনটা উপরেরটার সাথে নিচেরটা যে কানেকশন তৈরি হয়েছে, এটাকে বলা হয় হেলিকোট্রিমা। এটা কেন লাগবে? এমসিকিউ, সিকিউ লাগবে না। পার্ট গুলো চিনছে, আবার সিকিউ খেয়াল করো, খুবই ইজি। শব্দ ঢুকলো, এটাকে কাঁপাই দিল, টিম্পানিক পর্দাকে কম্পিত করলো, মেলিয়াস ইনকাস্টেপিস হয়ে ফেনেস্টা ওভালিস দিয়ে শব্দ স্কেলা ভেস্টিবুলিতে পেরিলিম্ফে প্রবেশ করে। এই স্কেলা ভেস্টিবুলির পেরিলিম্ফটাকে সে কাঁপাই দিল, এখন পেরিলিম্ফটা কম্পিত হইলো। ভালো কথা, কম্পিত হইলে এই কম্পনে রেসনার ঝিল্লি কম্পিত হয়, রেসনার ঝিল্লির কম্পনে মাঝখানে এন্ডোলিম্ফ কম্পিত হয়, এন্ডোলিম্ফের কম্পনে বেসিলার ঝিল্লি কম্পিত হয়। এর পাশাপাশি শুধু এর দিকে না, দেখো স্কেলা ভেস্টিবুলি থেকে শব্দ এই কম্পন চলে যায় স্কেলা টিম্পিনের নিচের লেয়ারে, নিচের লেয়ারের পেরিলিম্ফ কম্পিত হয়। সব মিলে নিচে, নিচেও কম্পিত, উপরেও কম্পিত, উপরে নিচে সব কাঁপতেছে। তাহলে বেসিলার ঝিল্লিতে অবশ্যই ধুম ধারাক্কা কাঁপবে। এই ধুম ধারাক্কা কাঁপার কারণে অর্গান অফ কর্টি উদ্দীপিত হয়, আমাদের স্নায়ুর মাধ্যমে সিগন্যাল চলে যায় ব্রেইনে, খেলা শেষ। তুই শব্দ বুঝতে পারো, ব্রেন আমাদের শব্দটা বুঝতে পারে, এবং এক্সট্রা শব্দটা এই রোটান্ডা দিয়ে পরবর্তী বাইরে বের হয়ে যায়। কিছু এদিক দিয়েও বের হবে, কিছু এদিক স্টেশনালি দিয়েও বের হবে। এই হচ্ছে ভাই আমাদের শব্দ শ্রবণ কৌশল। আগে আমি আরেকবার বলে দিই, তারপর তুমি বলবো তুমি ক্লিয়ার কিনা। খেয়াল করো, শব্দ ঢুকলো, এটা তো সবাই বুঝছো। এই মেলিয়াস ইনকাস্টেপিস দিয়ে গেল, এই জন্য শব্দ পাওয়ার বাড়ছে। কত গুণ বাড়ছে? 20 গুণ। 20 গুণ পাওয়ার বাড়ে। স্কেলা উপরে, সরি উপরে ছিল ফেনাস্টা ওভালিস, নিচেটা রোটান্ডা। কতবার বলছি উপরটা ঢুকবে, নিচেটা বাইরে হবে, আর বলবো না। ঢুকছে, ঢুকার পরে কি স্কেলা ভেস্টিবুলিতে গেছে, ওখানে কি আছে? পেরিলিম্ফ, তাই না? তরল আছে, এগুলো কাঁপবে, ভেরি গুড। নিচে যে ঝিল্লিটা, এই যে ঝিল্লিটার নাম রেসনার্স ঝিল্লি, এটা কাঁপবে, ভেরি গুড। মাঝখানে তরল যে এন্ডোলিম্ফ আছে, এটা কাঁপবে, ভেরি গুড। কম্পন তো একটা থেকে একটা জায়গায় সঞ্চালিত হবে, কাঁপবে, সব কাঁপাকাঁপি। নেক্সট, এর সাথে কানেকশন আছে, তাই না? উপরটার সাথে নিচে কানেকশন আছে, এবং একই সাথে এই যে স্কেলা টিম্পিনি কানেকশন আছে, এ কাঁপবে। এ কাঁপা মানে এর ভিতরে যে তরল আছে সে কাঁপবে, তাই না? পেরিলিম্ফ কাঁপবে, সবাই কাঁপতেছে, উপরে কাঁপতেছে, এনে কাঁপছে, এনে কাঁপতেছে। তো অবশ্যই বেসিলার ঝিল্লি যে আছে ওর মধ্যে অনেক বেশি কম্পন অনুভূত হবে, স্বাভাবিক, কাঁপবেও কাঁপবে। আর এই বেসিলার ঝিল্লি কাঁপলে খেলা হয়ে গেছে, কারণ বেসিলার ঝিল্লির মধ্যেই থাকে অর্গান অফ কর্টি। তারপর আমাদের এখান থেকে অডিটরি স্নায়ুর মাধ্যমে চলে যাবে ব্রেইনে। তারপর ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এ পার্সন ইজ সেইং অর হোয়াট এভার দ্য সাউন্ড ইজ। ওকে, এভাবে আমরা শব্দ শুনতে পাই। অতিরিক্ত শব্দটা এই যে ঘোরাঘুরি করলো, সে তো সারাদিন কাঁপাবে না, তাই না? শব্দ ঢুকছে, একবার কাঁপাইছে, তারপর সে বের হয়ে যাবে এই ছিদ্র দিয়ে, রোটানটা দিয়ে সে বের হবে, বের হয়ে কিছু এদিক দিয়ে স্টেশনাল দিয়ে গলা চলে যাবে, কিছু আবার কানের দিক দিয়ে বের হবে। এভাবেই মূলত আমরা শব্দ শুনতে পাই। সবাই বলো শ্রবণ কৌশল সবাই ক্লিয়ার কিনা? সবাই বলো, সবাই শব্দটা একদম ক্লিয়ার কিনা? সবাই বলো, সবাই এই জিনিসটা একদম ক্লিয়ার কিনা? শ্রবণ কৌশল সবাই ক্লিয়ার কিনা? না হলে ইনশাআল্লাহ আমি আবার বলবো, কোনো সমস্যা নাই, ভেরি ইম্পর্টেন্ট থিং। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ। শব্দ উপর দিয়ে ঢুকছে, ঢুকার পরে ভিতরে গেছে, ভিতরে গিয়ে সব কাঁপাকাঁপি, রাইট? তাহলে একদম উপরে গেছে, তার হচ্ছে স্কেলা ভেস্টিবুলি। একদম স্কেলা ভেস্টিবুলির পরের পার্টটা হচ্ছে
আমরা জানি স্কেলা মিডিয়া, একদম নিচে পাটা হচ্ছে স্কেলার টিম্পেনি। তাই ফার্স্টে স্কেলা ভেস্টিবুলিকে কাঁপাইছে, তাই না? খুবই সিম্পল, একদম শব্দটা উপর থেকে ঢুকছে। আমি আবার একটু বলে দিচ্ছি, সবাই খেয়াল করো। শব্দ এই যে ঢুকলো, ঢুকার পরে ভিতরে ঢুকে এই টিম্পেনিক পর্দাটাকে কম্পিত করলো, কাঁপাইলো এটাকে। কাঁপানোর পরে মেলিয়াস, ইনকাস, স্টেপিস হয়ে এদিকে গেল, এবং এখানে যাওয়ার পথে শব্দটা 20 গুণ প্রবর্ধিত হয়। সো ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড মোর ক্লিয়ারলি। উপরে ছিদ্রটাকে বলা হয় ফেনাস্টো ওভালিস, এটা দিয়ে শব্দটা ঢুকলো। কোথায় ঢুকছে? স্কেলা ভেস্টিবুলিতে। স্কেলা ভেস্টিবুলের মধ্যে তরলের নাম হচ্ছে পেরিলিম, তো এটা কাঁপাবে, এটা কম্পন তৈরি করবে। এই কম্পনে আমাদের রেসনাস ঝিল্লি কম্পিত হবে, বেসিলার ঝিল্লি কম্পিত হবে। এই কম্পনে আমাদের এখানে মাঝখানে বেসিলার ঝিল্লির কথাটা একদম পরে বলবা, কারণ যেহেতু এটাই মেইন। সেই কম্পনে আমাদের মাঝখানে স্কেলা মিডিয়াতে যে অ্যান্ডোলিম্ফ আছে এটা কম্পিত হবে, এবং একদম লাস্টে স্কেলার টিম্পিনি যেটা আছে, স্কেলার টিম্পিনিতে যে পেরিলিম্ফ আছে সেই পেরিলিম্ফও কম্পিত হবে। সো আলটিমেটলি 3টা জায়গায় কম্পন তৈরি হচ্ছে, 3টা জায়গায় কম্পিত হচ্ছে, এবং একই সাথে রেসনার ঝিল্লি কম্পিত হচ্ছে। আলটিমেটলি এই কম্পনটা ফর আলটিমেটলি এই বেসিলার ঝিল্লিটাও আরো অনেক বেশি কম্পিত হবে। সো এই উদ্দীপনাটা চলে যাবে পরবর্তীতে আমাদের মস্তিষ্কে, এবং দেন তুমি শব্দটা শুনতে পাবা। আর এক্সট্রা শব্দটা এই ছিদ্র দিয়ে বের হবে, বের হয়ে কিছু যাবে এদিক দিয়ে, কিছু যাবে এদিক দিয়ে আবার বের হবে। এইভাবে আসলে আমরা শুনতে পাই। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা ভাইকে জানান, ইনশাল্লাহ সবাই পারবা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। চলো ইনশাল্লাহ আমরা আমরা এখন ইনশাল্লাহ আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে কিভাবে আমরা ভারসাম্য মেনটেন হয়। এই ভারসাম্য মেনটেন পার্টটা ইনশাল্লাহ আমি তোমাকে সিম্পল ওয়েতে বুঝাবো, সবাই একটু খেয়াল করো। এটা দেখো আমাদের একটা অর্ধবৃত্তাকার নালী, তাই না? এবং তোমাকে ভাইয়া বলছিলাম অর্ধবৃত্তাকার নালীর এই মাথাটা, একটা মাথা একটু ফুলা থাকে, ফুলা মাথাটাকে আমরা বলি এম্পুলা। ওকে, তাহলে আমরা এখন এম্পুলা নিয়ে একটু পড়াশোনা করব। ভাইয়া এই এম্পুলার মধ্যে দেখো কিছু সংবেদী রোমের মতো আছে, রাইট? সংবেদী রোম, এগুলো কি সংবেদী রোম, পশমের মতো বলছিলাম। এবং এগুলার সাথে দেখা গেছে এরকম একটা জেলির মতো কিছু একটা পদার্থের সাথে লাগানো থাকে, জেলির মতো পদার্থটাকে বলা হয় কুপুলা। তাহলে এই এম্পুলার মধ্যে কিছু সংবেদী রোম কোষ থাকে, পশম থাকে, এগুলো জেলির মতো, এখানে একটু অন্য কালার করে দেয়া আছে, রাইট? জেলির মতো যেই পদার্থের সাথে লাগানো থাকে নাম হচ্ছে কুপুলা। আচ্ছা, তো এই ফাইন, কুপুলা এবং সংবেদী রোম কোষ আছে, এটা বুঝলাম। এখন ভাইয়া এম্পুলার মধ্যে কি তরল আছে? এম্পুলার মধ্যে কি তরল আছে? অবশ্যই, যেহেতু এটা ভিতরে কোন একটা জিনিসের ভিতরে, আমরা সবাই জানি ভিতরে থাকে অ্যান্ডোলিম্ফ। এই যে দেখো ভিতরে থাকে অ্যান্ডোলিম্ফ। তো এখানে কি আছে? এখানে অ্যান্ডোলিম্ফ আছে। ওকে, তাহলে আমি আগে পার্টস গুলো বললাম। তাহলে আমরা কি পড়তেছি? ভারসাম্য কিভাবে মেনটেন হয়। আমি বললাম অর্ধবৃত্তাকার নালীর কথা। অর্ধবৃত্তাকার নালী, এবং একই সাথে বলেছি অর্ধবৃত্তাকার নালীগুলোর ক্ষেত্রে এই যে একটা মাথা ফুলা থাকে, এই ফুলা মাথাটাকে বলা হয় এম্পুলা। এবং এম্পুলাতে এখানে তুমি দেখো কিছু সংবেদী রোম থাকে। এই রোম কোষ কোষ নিচে দিকে কোষের মতো আছে, যাক সংবেদী রোম কোষ বা সংবেদী রোম আছে। এগুলোর সাথে কিছু জেলির মতো পদার্থ থাকে, নাম হচ্ছে কুপুলা, লাগানো থাকে। এবং এই পুরো জিনিসটাই অ্যান্ডোলিম্ফ নামক তরলের মধ্যে অবস্থান করে। আমরা জানি ভিতরে অ্যান্ডোলিম্ফ নামক তরল থাকে। এটা কি এই বিষয়ে বুঝছো? আচ্ছা, ইনশাল্লাহ। তো যখন কোনো কারণে তুমি ডান দিকে কাত হবা, বাম দিকে কাত হবা, তোমার এটা এই রোম কোষগুলো এগুলো কাত হবে। প্রশ্ন হচ্ছে ভাই এগুলো কেন কাত হবে? এগুলো ভিতরে আছে। এগুলো কাত হবে কারণ এখানে যে অ্যান্ডোলিম্ফের তরল আছে, আমরা যখন বাম দিকে কাত হই, আমাদের বডির অনেক তরলে কিন্তু বাম দিকে চলে যায়, তাই না? হয়তোবা যার অবস্থানটা ফিক্সড। এখন ধরো কেউ তো আর মাইটোকন্ড্রিয়া যে ভিতরে যেটা আছে এটা তো মাইটোকন্ড্রিয়া ভেদ করে বেরোতে পারবে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সে একটু বাম দিকে কাত হবে। খুব সিম্পল কথা। একটা তেলের ডিব্বা নিছো, বাম দিকে কাত করছো মানে তো এই না তেল বের এসে পড়ে গেছে, তেল ভিতরে আছে, একটু বাম দিকে একটু সরে যাবে, তাই না? সেম ভাবে বাম দিকে সরে গেছি বা ডান দিকে সরে গেলাম, তখন এই তরলটা ডান দিকে সরে গেলে ডান দিকে চাপ দিবে। এই চাপের ধাক্কায় এই কুপুলার জেলিটা ডান দিকে চলে যায়। দেখো চাপের ধাক্কায় এটা ডান দিকে সরে গেছে। সংবেদী রোমগুলা যখন ডান দিকে চলে গেছে, এই যে ধাক্কা এগুলো সরে গেল, তখন এখানে এই রোমগুলা উদ্দীপিত হয়। কিরে, আমি তো আগে এরকম ছিলাম না, আমি তো আগে সোজা ছিলাম, ধাক্কা লেগে ডান দিকে চলে গেছি।
আমার তো কেউ হাত দিয়ে ধাক্কাবে না, তার মানে ওই মানুষটা এখন ডান দিকে কাত হয়ে গেছে। সে তখন সিগন্যাল এই যে স্নায়ুর মাধ্যমে, ভেস্টিবুলার স্নায়ুর মাধ্যমে মাথায় সিগন্যাল পাঠায় যে তুমি এখন ডান দিকে কাত হয়ে আছো বন্ধু, নেক্সট তোমার ডিসিশন, তুমি কি করবা। তারপর আমরা বুঝতে পারি আচ্ছা আমি ডান দিকে আছি। এত ফাস্ট কাজ হয়, আমরা অনায়াসে বুঝে ফেলি। বুঝতে পারছো ভাইয়া? এইটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে তোমার আমি বুঝে দিলাম। ঠিক আছে ইনশাল্লাহ। সো বুঝতে পারছি অর্ধবৃত্তাকার নালী এবং অর্ধবৃত্তাকার নালীর মধ্যে এটার নাম হচ্ছে অ্যাম্পুলা। অর্ধবৃত্তাকার নালী আগামী আমাদের লাস্ট ক্লাস হবে ইনশাল্লাহ, আগামী দিন লাস্ট ক্লাস ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। হরমোন আমরা খুবই বেসিক থিংস ইনশাল্লাহ এক দুটা টপিকের মধ্যে মেইন স্লাইড আছে আমাদের কয়েকটা, ওটার মধ্যে ইনশাল্লাহ হরমোন শেষ হয়ে যাবে। সো বুঝতে পারছেন কিনা আমাকে বলেন, এবং আমরা ইনশাল্লাহ বুঝতে পারলে উইল বি ভেরি হ্যাপি। তাহলে আমরা বুঝতে পারছি, খুবই সিম্পল বললাম যে অর্ধবৃত্তাকার নালী আছে, তার মধ্যে যে অ্যান্ডোলিম্ফ আছে সেই অ্যান্ডোলিম্ফের ভিতরে এই অংশটা থাকে, এটার নাম কি? সংবেদী রোম কোষ। সংবেদী রোম জেলির মধ্যে লাগানো থাকে, এই জেলিটার নাম হচ্ছে কুপুলা, জেলির সাথে যুক্ত থাকে। যখনই কেউ ডান দিকে কাত হয় বা বাম দিকে কাত হয়, এই তরলটা স্বাভাবিক ডান দিকে চাপ দিবে, ডান দিকে কাত হয়ে যাবে। তো এই ধাক্কায়, তরলের ধাক্কায় সেও ডান দিকে যাবে, ডান দিকে যাবে। তখন স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা ব্রেনে যায়, কিরে তুমি তো ডান দিকে আছো। ও বুঝতে পারছি, বুঝছো? এইটা গেল অর্ধবৃত্তাকার নালী। নাহলে বলতে পারো ভাইয়া ইউট্রিকুলাস সেকুলাস কিভাবে কাজ করে, এটা তোমাকে আমি একই কনসেপ্ট ইনশাল্লাহ পড়াচ্ছি। দেখো এটা তোমাদের বইয়ের মধ্যে জাস্ট হালকা করে লেখা আছে, খুব বেশি যে ছবি আছে এমন না। ইউট্রিকুলাস সেকুলাসের বেলায় কি হয় দেখো, এটাও সেম, এটা ওখানেও সেম সংবেদী রোম কোষ থাকে, এবং বলছিলাম ওই যে অটোলিথিক মেমব্রেন বলছিলাম না, এটা পড়াই ফেলছে আগেই। চুনময় বা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেনের সাথে এই সংবেদী রোম কোষগুলো লাগানো থাকে, কারণ ওখানে মেকুলা নামক অঙ্গ। তো কুপুলা মেকুলা অংশ প্যাচ লাগে, তাই জন্য একটা আলাদা করে বললাম। মনে রাখবা আমি আগে যেটা বলছিলাম, ওই সব প্যাচ লাগানোর দরকার নেই, এটা এভাবে মনে রাখবা। কুপুলা বললে তুমি কুপুলা বললে তুমি এই অর্ধবৃত্তাকার নালীর কথা মনে রাখবা, শেষ। কুপুলার অন্য জায়গায় মাথায় আমার দরকার নেই। কুপুলার কথা শুধুমাত্র অর্ধবৃত্তাকার নালী বেলা মনে রাখবা, আর মেকুলা এটা মনে রাখবা শুধুমাত্র ইউট্রিকুলাস সেকুলাসের জন্য। ওকে, তাহলে তোমার আর এখান থেকে এমসিকিউ কখনো প্যাচ লাগবে না। তাহলে কুপুলা মনে রাখবা অর্ধবৃত্তাকার নালীর জন্য, কারেক্টেড এন্ড কারেকশন করে দিলাম। কুপুলা মনে রাখবা অর্ধবৃত্তাকার নালীর জন্য, আর ম্যাকুলাটা মনে রাখবা জাস্ট সেপারেটলি, মেকুলা মনে রাখবা ইউট্রিকুলাস সেকুলাসের জন্য। বাস, খেলা শেষ। পুরো জিনিসটা কনসেপ্টটা পুরোটাই সেম। ইউট্রিকুলাস এবং সেকুলাসের জন্য মনে রাখবা মেকুলা। হ্যাঁ, তো কি হয় মেকুলার মধ্যে, এই যে ক্যালসিয়াম কার্বনেটের একটা মেমব্রেন থাকে, এই মেমব্রেনের সাথে কিছু রোম লাগানো থাকে। তো ওর ভিতরে তো অ্যান্ডোলিম্ফ আছে। যখন তুমি ডান দিকে কাত বা অ্যান্ডোলিম্ফ কি করে, এই ক্যালসিয়াম এই রোমগুলোকে চাপ দেয়, ঠিক সেম ভাবেই রোমগুলোকে চাপ দেয়, এই রোমগুলো উদ্দীপিত হয়, সেই অনুভূতিটা আস্তে আস্তে আমাদের মাথায় পাঠায়। চাপ দেয় বলতে এক পাশে প্রেশার ক্রিয়েট করে, এক পাশে ঠেলে দেয়। ওকে, তো এইভাবে আসলে জিনিসটা কন্ট্রোল হয়। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে ভাইয়া, কোনটা হচ্ছে তোমার সোজা মানে এটা অনেক হাই লেভেলে, মেডিকেলে গেলে যেটা পড়বা, কয়েকটা পার্ট আছে বুঝছো তোমার মুভমেন্ট কন্ট্রোল, ভারসাম্য কন্ট্রোল করার। একটা একটা হচ্ছে তোমাকে নিচ থেকে উপরে নিতে হেল্প করে, উপর থেকে নিচে এই ব্যালেন্স ঠিক করে, মানে লম্বালম্বি। আর একটা হচ্ছে তুমি যে বাসে বসে আছো এই মুভমেন্টটা, এই বরাবর মুভমেন্ট ব্যালেন্স ঠিক করে। তো তারপর তোমার এত কিছু দরকার নাই, এটা আমি মেডিকেলে গিয়ে শিখছি, তোমার ইনশাল্লাহ এখন এগুলো দরকার নাই। তুমি জাস্ট এতটুকু ইনশাল্লাহ মনে রাখো, তোমার আপাতত কাজ শেষ। তোমার এতটুকু মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ শেষ। তো তোমাদের বই একটা লাইন লেখা আছে, ইউট্রিকুলাস সেকুলাস গ্র্যাভিটির অনুভূতি শনাক্ত করে, আর এম্পুলা ঘূর্ণনের অনুভূতি। তোমাকে একটু বলছিলাম না যে এম্পুলা, এই যে এম্পুলাটা ছিল ঘূর্ণন, ডান দিকে বাম দিকে ঘোরাঘুরি, এটা হচ্ছে এম্পুলা। আর এই ইউট্রিকুলাস সেকুলাস মূলত গ্র্যাভিটি, তুমি একটা লিফটে উপরে উঠতেছো, নিচে দিকে নামতেছো, উপরে নিচে উঠা, গ্র্যাভিটির সাথে যে সম্পর্ক, মাধ্যাকর্ষণ শক্তির সাথে উপরে নিচে যাওয়া, এটা কন্ট্রোল করে ইউট্রিকুলাস সেকুলাস। এতটুকু মনে রাখতে পারো, তোমাদের বই যেহেতু আছে। আর ঘূর্ণন, তুমি ডান দিকে বাম দিকে কাজ হচ্ছে ঘুরতেছো, এই জিনিসটা কন্ট্রোল করে এই এম্পুলা অফ দ্য সেমিসার্কুলার ডাক্ট, সেমিসার্কুলার ক্যানেল। এটাই হচ্ছে আমাদের এই কানের আলহামদুলিল্লাহ পড়া শেষ। সবাই আশা করি বুঝতে পারছো, ভাষাম্য কৌশল শেষ। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে রাসায়নিক সমন্বয় শুরু করব। সবাই ভাইয়ের কথা বুঝতে পারছো কিনা ভাইয়াকে বলো, আমি 2-3টা প্রশ্ন করে ইনশাল্লাহ কাজটা শেষ করে দিব। ভাইয়াকে বলতে হবে। সবাইকে ভাইয়ের কথা বুঝতে পারছো? ক্লিয়ার একদম? আচ্ছা ইনশাল্লাহ ক্লিয়ার হলে আমি তোমাকে 2টা প্রশ্ন করি, দেখি আমাকে উত্তর করো। যে অটোলিথিক মেমব্রেন যে তোমাকে পড়াইছি, আমাকে বলতে পারবা যে অটোলিথিক মেমব্রেনটা মূলত কি দিয়ে তৈরি হয়? আমাকে বলতে পারবা অটোলিথিক মেমব্রেন মূলত কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এই অধ্যায়টা একটু অন্যরকম লাগবেই, স্বাভাবিক, কারণ এই অধ্যায়টা আসলে অনেক হার্ড একটা অধ্যায় এবং অনেক বড় একটা অধ্যায়। তো এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই অধ্যায়ের ছবি বলো, এই অধ্যায়ের তোমার টপিক বলো, এই অধ্যায়ের টপিকগুলো একটু আনকমন, একটু অন্যরকম তোমার কাছে লাগবে, কারণ এই অধ্যায়গুলো ধরো এই যে ইউট্রিকুলাস সেকুলাস, তুমি মেমব্রেনাস লেব্রিন তুমি শুনতেছো জীবনে প্রথমবার, তাই না? তুমি ধরো আগে ফুসফুস নামটা শুনছো, তুমি মানুষের এটা একটা নাম শুনছো, অ্যাটলিস্ট কিছু না কিছু শুনছো।
কিন্তু এই অধ্যায়ে এসে দেখবা যে এখানে ম্যাক্সিমাম তুমি শুনোই না আগে। মানে অন্য একটা অধ্যায় যখন আমরা পড়াই, অন্য একটা অধ্যায় দেখা গেছে ধরো এমন হতে পারে একটা অধ্যায়ে 10টা ওয়ার্ড অপরিচিত, বাকি বাকি 30-40টা ওয়ার্ড পরিচিত। সো মোটামুটি ওই অপরিচিত ওয়ার্ডটা আস্তে আস্তে পরিচিত হয়ে যায়। কিন্তু এই অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায়, এই অধ্যায়ে ধরো তুমি 40টা ওয়ার্ড পড়তেছো, 38টা ওয়ার্ডই হচ্ছে অপরিচিত। কারণ এই অধ্যায়ের ম্যাক্সিমাম পার্ট আমার ব্রেইন টেন সম্পর্কে আমরা খুব কমই জানি। আমরা এই যে ধরো আমি আজকে তোমাকে বুঝাই দিলাম অস্থিময় লেবিরিন্থ কোনটা, মেমব্রেনাস লেবিরিন্থ কোনটা, এম্পুলা কোনটা, এম্পুলা মানে স্ফীত অংশ, ককলিয়া মানে এই যে শামুকের এই অংশটা মতো দেখতে, তাই না? আমাদের মেইন শ্রবণ অঙ্গ, এর ভিতরে থাকে অর্গান অফ কর্টি, এর ভিতরে পার্টস গুলো ইনশাল্লাহ পড়াই দিছি। এই প্রথম দেখো তুমি ককলিয়া ওয়ার্ডটা শুনছো, এই প্রথম হয়তো তুমি মেমব্রেনাস লেবিরিন্থ শুনছো, তুমি এই প্রথম হয়তো বা রেসনাস ঝিলে শুনছো, তুমি এই প্রথম হয়তো বা বেসিলার ঝিলে শুনছো, রাইট? তুমি এই প্রথম হয়তো বা এই ওটোলিথিক মেমব্রেন ওয়ার্ডটা শুনছো। এই যে তোমার কিন্তু আজকে প্রথমবারের মতো ওয়ার্ড গুলো শোনা হলো। জীবনে প্রথমবার যখন আমরা সরাসরি ক পড়ছিলাম, ওই প্রথমবার কিন্তু সরাসরি ক পড়তেও কিন্তু আমাদের বেশি কঠিন লাগছিল। কিভাবে বুঝছো না? কারণ তুমি দেখবা সরাসরি ক মুখস্থ করতে তোমার 6-7 মাস উপর লেগে গেছে দেখবা। মানে অনেক দিন প্লে নার্সারিতে দেখো পুরো টাইম ধরে প্লে নার্সারি দিয়ে সরাসরি ক 1, 2, 3, 4 এগুলো মুখস্থ করতে প্লে নার্সারি 2 বছর শেষ। কারণ কি? এগুলো প্রথমবার পড়তেছো। তো যদি তোমরা এখন পড়তে পড়তে ব্রেন অনেক অ্যাডজাস্ট করতে করতে অনেক বেশি মানে সামনে চলে গেছো, এই জন্য তোমাদের এখন পড়াগুলো ওই 2 বছর না, 1 মাসের মধ্যে এটা আয়ত্ত করতে হবে। তো আমি বলি সবসময় এই অধ্যায়টা পড়তে তুমি একাডেমিকে 1 মাস সময় আসলে আমরা একটা অধ্যায়ের জন্য নেই। আমি পার্সোনালি উদ্ভিদ সাহিত্য পড়ছিলাম আমার ইন্টার লাইফে 1 মাস ধরে পড়ছিলাম, একদম কাটায় কাটায়। সপ্তাহে 2টা করে ক্লাস করতাম একদম স্যারের কাছে। 4 সপ্তাহ লাগছে আমার, মোট 8টা ক্লাস লাগছে আমার উদ্ভিদ সাহিত্য পড়তে স্যারের কাছে। মানে 1 মাস আমি সময় ব্যয় করছি উদ্ভিদ সাহিত্যের জন্য। তো এই সমন্বয় অধ্যায়টা হচ্ছে এরকমই আরেকটা অধ্যায়। কিন্তু আমি উদ্ভিদ সাহিত্য যতটা ভালো করে পড়ছিলাম, আমি একাডেমিক লাইফে এই সমন্বয়টা আমি অত ভালো করে পড়তে পারিনি। কারণ তখন আমাদের সবাই যারা যারা পড়াইছে স্কিপ করে চলে গেছে। যে আমি তোমার অনেক কিছু পড়াইতেছি কিন্তু খেয়াল করো, স্কিপ করে চলে গেছে, এন থেকে অল্প, এন থেকে অল্প, এন থেকে অল্প। এই জন্য পরে দেখা গেছে আমি চোখ কান এগুলো পরবর্তীতে যখন এডমিশনের জন্য পড়াশোনা করছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তখন গিয়ে আমি এগুলো আরো ভালো করে বুঝছি। পরবর্তীতে যখন মেডিকেলে পড়ার সাথে আমার এগুলো মিলে গেল, তখন ইনশাল্লাহ আমি এগুলো আরো বেশি ভালো বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু তোমাকে আমি ইনশাল্লাহ চাই এই অধ্যায়টা তুমি এই 1 মাস সময় নিয়ে তুমি ধীরে ধীরে বস হয়ে যাও, কারণ তোমার সিলেবাস তো শেষ হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ তোমার যে এই যে পার্টগুলো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়াইছি, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যেন তুমি ইনশাল্লাহ খুব ভালো করে এই জিনিসটা ক্যাপচার করতে পারো। কারণ সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় তুমি ইনশাল্লাহ, আমি দেখবো আমরা যখন তোমাদের এডমিশনে পড়াই, মেডিকেল এডমিশনের ক্লাস তো আমি নেই ইনশাল্লাহ, হৃদয় নেই, আমরাই মেডিকেলের কোর্স চালাই। তো ইনশাল্লাহ তুমি যখন দেখবা যে আমাদের মেডিকেল কোর্সে যখন তুমি ক্লাসটা শুরু করবে ইন ফিউচার, ইনশাল্লাহ দেখবা এই পড়াগুলো এত ডিটেলসে জীবনে বলবো না। তখন আমরা কি বলবো জানো? তখন আমরা তোমাকে জাস্ট জিস্ট দেখাই দেবো যে এই জিনিসটা মেডিকেলে আসে, এবং বলবো যে অর্ধবৃত্তাকার নালী 3টা থাকে, এটা ভালো করে মনে রাখবা, এটা মেডিকেলে আসে। এবং বলবো ভিতরে থাকে এন্ডোলিম্ফ, ভিতরে থাকে এন্ডোলিম্ফ, শেষ। আমি কিন্তু তোমাকে 3টার ভিতরে এটা থাকে, এম্পুলার ভিতরে কিভাবে এই কন্ট্রোল হয় এগুলো পড়াবো না। কিন্তু তুমি যদি আমাদের এই যে, যদিও আমাদের এই ক্লাসগুলো তুমি যেহেতু করে ফেলছো, আমি যে তোমাকে পড়াইছি ইনশাল্লাহ, তুমি পরবর্তীতে আমি পড়াই দিতে পারি, যেই পড়াক আমাদের মেডিকেল কোর্সে গেলে দেখবে ইনশাল্লাহ এই জিনিসগুলো তোমার জন্য তখন একদম বাচ্চা। হ্যাঁ ভাই, তাই বলছিল এই যে ফুল অংশটা এম্পুলা বলে, দেখবা তখন তোমাদের সাথে অনেকের কাছে এগুলো একটু আনকমন মনে হবে। কি রে ভাই, এম্পুল তার কাছে এটা নতুন করে, তুমি এখন যে স্টেজটা ফেস করতেছো এরকম ফেস মনে হবে। কিন্তু ইনশাল্লাহ বারবার দেখো, বারবার ক্লাস করো, বারবার ইনশাল্লাহ দেখো ভিডিও, দরকার লাগলে আমার ভিডিওটা বারবার দেখো, শেষ ক্লাসে শেষের পরে 2x দিয়ে আবার দেখো, আবার বুঝো, বইটা পড়ার পরে আবার ভিডিও দেখো, সময় তো আছে তোমার হাতে। দেখি ইনশাল্লাহ মাথা মধ্যে গ্র্যাব করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে? ওকে, সো আমাদের ক্লাস ইনশাল্লাহ আজকে এতটুকুই থাকবে। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হরমোন শেষ করে দেবো, তাহলে ইনশাল্লাহ আমাদের পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তোমার সাথে ইনশাল্লাহ যাত্রা ভালো হচ্ছে, ইনশাল্লাহ তোমরা ভালো মতো পড়াশোনা করো। ইনশাল্লাহ আমরা চাই তোমাদের মধ্য থেকে সর্বোচ্চ স্টুডেন্ট যেন আমাদের A+ পাবা ইনশাল্লাহ। সবাই এটা নিয়ে আমি A+ নিয়ে মনে করি না তোমাদের কেউ টেনশনে আসো, কারণ তোমরা অনেক বেশি সিনসিয়ার বলেই তোমরা কোর্সে ক্লাসগুলো করো। তো যারা সিনসিয়ার না তারা আসলে পরে ধরা খায়। সামনে কিন্তু A+ এর হার কমবে। আজকে দেখছো না, এসএসসি পরীক্ষায় কিন্তু GPA 5 অনেক কমে গেছে, এবং কয়েক লক্ষ, 6 লাখের মতো স্টুডেন্ট ফেল করছে। এইচএসসি পরীক্ষায় দেখবে রেজাল্ট দেখবে আরো অনেক ফেল করবে। এটা হবেই। মানে এখন আর ওই আগের দিন হবে না যে ঢালাও A+ পাইয়া দেখাও যে আমরা টপ হয়ে গেছি, হবে না। তো সামনের দিনগুলোতে পড়াশোনার বিকল্প নেই, ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করো। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। উদ্ভিদ সাহিত্যতে যে একটা ক্লাস বাকি ছিল সাজ্জাদ নিবে এটা। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি বলে দিচ্ছি, আমি সাজ্জাদ আমাকে জানাইছে, আমাদের কথা হয়েছে, ইনশাল্লাহ নিয়ে ফেলবে, সেটা পরবর্তীতে নিবে হয়তোবা। বায়োলজি ফার্স্ট পেপারে শর্টের বাইরে গুলা পড়া হয়নি, কিভাবে শেষ করবা? শর্ট বলতে কি সেবার, তোমাদের তো শর্ট বলতে কিছু নাই, তুমি শর্ট পাইলা কই থেকে এটা মানে বলো? তোমাদের তো শর্ট বলতে কিছু নাই, শর্ট তুমি পাইলা কই থেকে?
যেগুলো বাকি আছে এগুলো ক্লাস দেখে দেখে ইনশাল্লাহ শেষ করে ফেলো। প্রত্যেকদিন 2-3টা করে ক্লাস দেখো, স্পিড বাড়ায় দেখো, হ্যাঁ। 1.5 বা 2x দিয়ে দেখো, দেখে ইনশাল্লাহ তুমি একবার করে ক্লাসগুলো অন্তপক্ষে দেখো, দেখবে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ এতে পারি, সহজ। ওটা পড়তে গেলে দেখবে আর ভালো লাগবে, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হবে। ঠিক আছে, টাটা।